আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। আমার ভয়েস শুনতে পাচ্ছ। সকলকে স্বাগতম আজকের 50 ডে বায়োলজি ক্লাসের প্রথম ক্লাস দ্য ডে ওয়ানে, যেখানে আমরা পড়বো কোষ রসায়ন বা ইংরেজিতে যেটাকে বলে হচ্ছে সেল কেমিস্ট্রি। তোমরা জীবনে বায়োলজি যা পড়ছো, আজকে দেখবা যে বায়োলজিটা কত মজার এবং কত একটা ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। বায়োলজিকে সবসময় একটা বোরিং, পচা, খারাপ সাবজেক্ট হিসেবে জানতে জানতে তোমরা এত দূর আসছো। আজকে থেকে যে জার্নি শুরু হচ্ছে তোমাদের সাথে 50 ডে বায়োলজি, সেখানে তোমার অনুধাবন হয়ে যাবে যে বায়োলজি মোটেও কোনো বোরিং সাবজেক্ট না। বায়োলজি একটা ভয়ঙ্কর ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, এবং হচ্ছে বায়োলজির কত মজা সেটা বোঝার জন্য কোষ রসায়নের চেয়ে মজাদার কোনো আর চ্যাপ্টার নাই। সো কোষ রসায়ন বা সেল কেমিস্ট্রি চ্যাপ্টারটা আসলে হচ্ছে যে আমাদের একটা বিশাল বড় একটা চ্যাপ্টার। সেটা যদি একাডেমিক পেজে পড়তে যাই, যেমন আমি আমার অফলাইনে একাডেমিক পেজে পড়াচ্ছি, সে একাডেমিক পেজে ওদেরকে পড়াচ্ছি 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 বহুদিন হয়ে গেছে। তো তোমাদেরকে আমরা একদম একাডেমিকের মতো করেই পড়াবো, যা যা লাগবে সবকিছুই আমি হাতে লিখে তোমাকে বুঝাই দিব। সো আজকে ক্লাসটা করার পর ইউ উইল ফিল যে বায়োলজি অনেক মজাদার একটা বিষয়। এবং কোষ রসায়নের এই লেকচারটা আমরা মোস্ট লাইকলি হচ্ছে সবার জন্য উন্মুক্ত করে দিব, যেন হচ্ছে এই 50 ডে বায়োলজি কোর্সে কেউ যুক্ত হতে চাইলে সেজন্য ডেমো ক্লাস হিসেবে এই ক্লাসটাকে দেখতে পারেন। সো কোষ রসায়ন বা সেল কেমিস্ট্রি আমি খুব লাকি যে আমি আসলে এই সেল কেমিস্ট্রি নিয়ে অনেক বেশি পড়াশোনা করতে পেরেছি। স্পেশালি প্রতিটা মেডিকেল স্টুডেন্টই তাদের মেডিকেলে যাওয়ার পর ফার্স্ট ইয়ারে আমরা তিনটা সাবজেক্ট পড়ি, একটা নাম অ্যানাটমি, একটা নাম ফিজিওলজি, একটা নাম বায়োকেমিস্ট্রি। সেই বায়োকেমিস্ট্রিতে আমরা বেসিক্যালি সেল কেমিস্ট্রি নিয়ে ইন ডেপথে আমরা হচ্ছে পড়াশোনা করি। সো দ্যাটস ওয়াই সেল কেমিস্ট্রি জিনিসটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে। এখন এই কোষ রসায়ন বা সেল কেমিস্ট্রি থেকে আমি তোমাকে বলে দিচ্ছি যে এইচএসসি 26 মাস্ট সিকিউ, এইচএসসি 26 হচ্ছে মাস্ট সিকিউ বোটানি। কোন কোন চ্যাপ্টার থেকে এইচএসসি 26 এর মাস্ট বোটানিতে সিকিউ আসবে আমি তোমাকে বলে দিই একদম। দেখবো যে ডানে বামের কথা নেই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই তোমার 12টা অধ্যায় এইচএসসি তে আছে, তাই না? তোমার এইচএসসি এর এই 12টা অধ্যায়ের মধ্যে এই চ্যাপ্টার 3 এবং 4 এই দুইটা থেকে 2 সিকিউ হবেই, এটা কেউ আটকে দিতে পারবে না। এখান থেকে 2 সিকিউ হয়। চ্যাপ্টার 9 এখান থেকে 1 সিকিউ হবে। চ্যাপ্টার 11 এখান থেকে 1 সিকিউ হবে। এই যে 4টা অধ্যায়, এই 4টা অধ্যায় থেকে 4টা সিকিউ হবে যদি কোনো সুস্থ মস্তিষ্কের কেউ প্রশ্ন করে, ঠিক আছে? তাহলে এই 4টা অধ্যায় থেকে সকল বোর্ডে 4টা প্রশ্ন হইতে বাধ্য। 4টা অধ্যায় থেকে 4টা। আর যদি কেউ একটু মানে হচ্ছে যে বায়োলজি বোঝে কম, এরকম মানুষ যদি প্রশ্ন করে, তাহলে এই 4টা অধ্যায় থেকে 3টা দিতে পারে, মানে দিবে এই জায়গা থেকে। সেই 4টা অধ্যায় দিলে আমার ভালো করে পড়াটা খুব ইম্পর্টেন্ট। এবং এই 4টা এমন একটা অধ্যায়, চ্যাপ্টার 9 বলদ সলদ পোলাপান যারা তারা পড়ে না, বলদ যারা তারা পড়ে না। এখন তুমি যদি এই চ্যাপ্টারটা পড়ো, দ্যাট মিনস তুমি আগে আসো। চ্যাপ্টার হচ্ছে 3 4, এটাও স্পেশালি 3, এটা তো বোঝেই না বাংলাদেশে 75% বায়োলজি স্টুডেন্ট, সো তারা পড়বে না। সো তুমি পড়লে এই জায়গাটায় আগায় থাকবা। এবং হচ্ছে যে 4 অনেকে পড়বে, বাট 4 আমি তোমাকে যেভাবে পড়াই দিব সেভাবে পড়লে আর কোনো কিছু তোমার লাগবে না। সো 4টা সিকিউ 4টা অধ্যায় থেকে আমরা পাইলাম। এই 1 এবং 2 এই দুইটা মিলায় তোমার পরীক্ষার মধ্যে একটা সিকিউ থাকতে পারে, দুইটা সিকিউ থাকতে পারে। সেই জায়গাটা থেকে হচ্ছে একটু কনফিউশন আছে। 5 6 এই 5 6 থেকে অবশ্যই তোমার একটা সিকিউ তোমার পরীক্ষায় আসবে। 7 8 যে আছে, এই 7 8 থেকে একটা সিকিউ থাকতে পারে, দুইটা সিকিউ থাকতে পারে। বোর্ড ভিত্তিক এই জায়গাটা হচ্ছে ভ্যারি করবে। 10 অধ্যায় এখান থেকে সিকিউ আমার কাছে মনে হয় এবছর একটা সিকিউ দিতে পারে, আবার 0 সিকিউ দিতে পারে। হ্যাঁ, সেটা ভ্যারি করে। 12 অধ্যায় থেকে কোনো সিকিউ আসবে না। তাহলে দেখো আমি তোমাদের বলতেছি, এখানে 4টা গেল, এই একটা 5টা 6টা 7টা 8টা, তো এই 8টা এটা দিতেও পারে, অথবা এখান থেকে 2টা দিল বা এখান থেকে 2টা দিল। সেইভাবে 4টা অধ্যায় ফিক্স বলে দিলাম। কিন্তু আমি সকল বোর্ডে এই বছর যে বোর্ডে কোষ রসায়ন থেকে প্রশ্ন হবে না, সেই বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রশ্ন ছিঁড়ে ফেলা উচিত, এবং যে বোটানি প্রশ্ন করছে তার বোটানি পড়ানোর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা উচিত, যে কেমনে সে কোষ রসায়ন থেকে প্রশ্ন হচ্ছে যে না করলো। সো এত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমি তোমাকে বারবার বলতেছি। এবং মেডিকেলে যখন তুমি ভর্তি পরীক্ষা দিতে যাবা, মেডিকেল থেকে শুরু করে যে কোনো ভর্তি পরীক্ষায় এই কোষ রসায়ন থেকে প্রশ্ন দিবেই। এই যে বিগত 5 বছর ধরে শর্ট সিলেবাসের বাইরে এইচএসসি হচ্ছে, সো অ্যাডমিশনে তো ফুল সিলেবাস, এবং ফুল সিলেবাসের যে চ্যাপ্টারটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে তার নাম ছিল কোষ রসায়ন। সো এত মজাদার ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। চলো আমরা হচ্ছে কোষ রসায়ন পড়া শুরু করি। তো কোষ রসায়নের মধ্যে আমাদের হচ্ছে 4টা টপিক আছে। কি কি টপিক হচ্ছে আমাদের দেখতে হবে, আসো আমরা দেখি। 1 নম্বর টপিকের নাম হচ্ছে যে কি, প্রথম যে টপিকটা আমাদের পরীক্ষার মধ্যে আসবে সেই টপিকটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট, এবং এটাই সবচেয়ে বড় জিনিস। তো কার্বোহাইড্রেট বা শর্করা। তো আমাদের পুরো কোষ রসায়নের 50% জায়গা জুড়ে কার্বোহাইড্রেট বা শর্করা আছে। কত পার্সেন্ট জায়গা? 50% হচ্ছে এটাই। তারপর হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিড এন্ড প্রোটিন, যে অ্যামিনো অ্যাসিড এবং এই অ্যামিনো অ্যাসিড গুলা থেকে কিভাবে প্রোটিন তৈরি হয় সেটা নিয়ে হচ্ছে যে আমরা কথাবার্তা বলবো।
এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা হচ্ছে লিপিড, এটা হচ্ছে আমাদের লিপিড। আর 4 নম্বর হচ্ছে এনজাইম। আমাদের এই যে 4টা টপিক আছে, এই 4টা টপিকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইনফিনিটি স্টার টপিক হচ্ছে শর্করা আর হচ্ছে এনজাইম। এই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আর এই দুইটা হচ্ছে 5 স্টার ইম্পর্টেন্ট। সো কোনো কিছুকে আসলে বাদ দেওয়া যাবে না। আর সাদাব ভাইয়া যখন পড়ায়, সাদাব ভাইয়ের ডিকশনারিতে বাদ দিয়ে পড়ানো বলে কোনো কথা নাই। সো দায়িত্ব নিচ্ছি বায়োলজি একদম জিরো টু হিরো বানাবো, যতদিন লাগুক জিরো টু হিরো বানাবো। টার্গেট 50 ডে, যদি দরকার হয় 60 ডে নিবো, কোনো সমস্যা নেই। আর্টস শিখতে শিখাই দিব, ঠিক আছে? এমন ভাবে শিখাই দিব যেন অলওয়েজ তুমি গ্রেটফুল থাকো ভাইয়ার প্রতি, যে না ভাইয়া শিখছিলাম আমরা। এখন আসো যে আমরা শুরু করি কার্বোহাইড্রেট দিয়ে, আমরা শুরু করবো। চলো, আজকে আমাদের টার্গেট হচ্ছে যে এইটা আমরা ডে 1-এ পড়বো। ডে 1-এ আমরা হচ্ছে কার্বোহাইড্রেট পড়বো। আমরা ডে 2-তে হচ্ছে যে প্রোটিন এবং হচ্ছে যে লিপিড পড়বো। আর হচ্ছে ডে 3-তে আমরা এনজাইম পড়বো। সো এটা আমাদের প্রিলিমিনারি টার্গেট। পূরণ করতে পারলে তো আলহামদুলিল্লাহ, না করতে পারলেও সমস্যা নাই, কারণ কার্বোহাইড্রেটটাই বোঝার জায়গা। সেইখানে আমাদের হচ্ছে মূল কনসেপচুয়াল জায়গা হচ্ছে এই কার্বোহাইড্রেট, কনসেপচুয়াল, যে এই জায়গার মধ্যে অনেক কনসেপ্ট আছে, অনেক বিষয় আছে। বাকি জায়গাগুলোতে বেশিরভাগ জিনিস হচ্ছে মনে রাখা বা মুখস্থ রাখার জিনিস। তো চলো আমরা হচ্ছে যে দেখি। তো এখন চলো আমরা কার্বোহাইড্রেট দিয়ে শুরু করি। কার্বোহাইড্রেট, দেখো, বৃক্ষ তোমার নাম কি, ফলেতে পরিচয়। বৃক্ষ তোমার নাম কি, ফলেতে পরিচয়। বৃক্ষ তোমার নাম কি, ফলেতে পরিচয়। এই জিনিসটা ছোটবেলা থেকে পড়ছি না? তো নাম থেকে আমরা জিনিসের পরিচয় জানার শেখার চেষ্টা করবো বায়োলজিতে, তাহলে বায়োলজি অনেক সহজ হয়ে যাবে। দেখো, কার্বো শব্দটা দিয়ে আসে কার্বন, আর হাইড্রেট ওয়ার্ডটা দিয়ে কি আছে, হাইড্রেশন মানে হচ্ছে পানি। তো কার্বোহাইড্রেট মানে হচ্ছে কার্বন আর পানি। সো এটাকে এই জন্য আমরা বলি হচ্ছে কার্বনের জলায়ন। সো কার্বোহাইড্রেটের বাংলায় বলা হয় কার্বনের জলায়ন। কার্বোহাইড্রেটকে বাংলায় কি বলা হয়? কার্বনের জলায়ন, বা হচ্ছে কার্বন এর হাইড্রেশন। কার্বনের জলায়ন বা কার্বনের হাইড্রেশন। কার্বনের জলায়ন বা কার্বনের হাইড্রেশন। কার্বনের জলায়ন বা এটাকে কি বলি, কার্বনের হাইড্রেশন। সেই যে কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেটের মধ্যে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই কার্বোহাইড্রেটের মধ্যে দেখতে পাচ্ছি আমরা CH2O হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কি, CH2O দেখতে পাচ্ছি। এই CH2O এর মধ্যে তাহলে খেয়াল করো, কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত কত? 1:2:1। আমাদের এই যে কার্বোহাইড্রেট দেখতে পাচ্ছ, এখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত কত? 1:2:1। কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত কত? 1:2:1। তাহলে দেখো CH2O, এখান থেকে তাহলে আমরা বলতে পারছি কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত যদি আমি বের করি, তাহলে হচ্ছে আমি পাবো যে কার্বন 1 একটা, হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা। এটা হচ্ছে কার্বন হাইড্রেটের একটা বেসিক হচ্ছে যে সব বিষয়, বেসিক একটা বিষয়। এবং এটা যদি সাধারণ সংকেত বলতে যাই আমরা, কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত। তো কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত যেটা আসবে সেটা হচ্ছে CnH2nOn। এটা হচ্ছে কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত। আচ্ছা, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে আমরা যা পড়তেছি, যা পড়বো এখানে সবকিছু হচ্ছে কিন্তু জৈব যৌগ বা অর্গানিক। এখানে যা পড়তেছি এভরিথিং হচ্ছে অর্গানিক কম্পাউন্ড বা হাইড্রোকার্বন। দেখবা বই কিছু জায়গায় দেখে হাইড্রোকার্বন বলছে, ইয়েস, দে আর অল আর হাইড্রোকার্বন। এখানে যা আছে সবাই কি, সবাই হচ্ছে আমাদের হাইড্রোকার্বন এখানে। সেই যে দেখো, কার্বোহাইড্রেটের কিন্তু একটা হাইড্রোকার্বন, এটা একটা জৈব যৌগ কিন্তু। সো কার্বোহাইড্রেটের মধ্যে আমাদের একটা কার্বন আর এখনো পানি, এটা মিলে কার্বোহাইড্রেট তৈরি হয়েছে। কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত 1:2:1। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ সংকেত CnH2nOn আমরা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে দেখতে পাই। এখন এইটা হচ্ছে যে একটা সবচেয়ে কার্বোহাইড্রেটের কিনা এটা জানার সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত চেক করে দেখো 1:2:1 হয় কিনা। যদি হয় ভালো, যদি না হয় আরো ভালো, এরকম একটা কনসেপ্ট এই জায়গায়। এখন এই অনুপাতটা মানে তাও কার্বোহাইড্রেট না, গ্রুপ আছে যে এই জিনিসটা মানতেছে, মানে তাও কার্বোহাইড্রেট না, তাও মানে তাও শর্করা না, মানে তাও শর্করা না। চিন্তা করে দেখো কত বড় স্পর্ধা তার, এই অনুপাত মানতেছে তাও শর্করা না। আবার একজন আছে, কিছু আছে যারা মানে না তাও শর্করা, তাও শর্করা। দ্যাট মিনস এই জায়গাটার মধ্যে কিন্তু একটু ভেজাল আছে। মানে তাও শর্করা না, মানে তাও শর্করা না, মানে না তাও কি শর্করা, মানে তাও যে শর্করা না। এরা কারা যে মানে তাও শর্করা না? এরা কি মানে তাও যে শর্করা না? এরা আমাদের কারা? এরা হচ্ছে যে আমাদের দুইজন আছে। দেখো HCHO, এখানে দেখো তো একটা কার্বন, দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন হলো না? HCHO কে কি বলি আমরা? HCHO কে বলি আমরা ফর্মালডিহাইড। HCHO কে আমরা বলি হচ্ছে ফর্মালডিহাইড। HCHO কে কি বলি আমরা? HCHO কে বলি হচ্ছে আমরা
ফর্মালডিহাইড। সিএচও কে কি বলি আমরা? ফর্মালডিহাইড। এই সিএচও এটার নাম কি? এটার নাম হচ্ছে ফর্মালডিহাইড। এটা আমাদের মানতেছে অনুপাত, তাও সে শর্করা না, এইটা কিন্তু একটা লজ্জাজনক বিষয়। তারপর হচ্ছে CH3COOH, এখানে দেখো কার্বন কয়টা? 2টা। হাইড্রোজেন কয়টা? 4টা। অক্সিজেন কয়টা? 2টা। এটা কি আমাদের ইথানোয়িক অ্যাসিড, কিন্তু সেও আমাদের হচ্ছে কার্বোহাইড্রেট না। প্রশ্ন আসতে পারে ভাইয়া মনের ভেতর, কেন? তাদের কি দোষ? তারা কি করছে? কেন সে হচ্ছে আমাদের হবে না? সেটা আমরা দেখব যে কেন সে হইল না। এটাই আমাদের সামনে যে রিসার্চ করার বিষয়, গবেষণা করার বিষয়, যে অনুপাতটা মানতেছে তাও কেন সে শর্করা হচ্ছে না, তাও কেন সে শর্করা হচ্ছে না, এটা হচ্ছে যে আমাদের একটা রিসার্চ করার বিষয়। আজকে আমাদের রিসার্চ এটা নিয়েই হবে। জম্পেশ একটা রিসার্চ করে আমরা রিসার্চ পেপার আজকে কিন্তু পাবলিশ করে দিব। এখন আসা যাক হচ্ছে মানে না তাও শর্করা। হাই হাই, কার্বোহাইড্রেট হওয়ার জন্য সিম্পলেস্ট ফর্ম, এটা মানতেছে না তাও সে শর্করা। দেখি তো কারা তো বলিস স্পর্ধা। এটা হচ্ছে আমাদের সুক্রোজ বা চিনি। আমরা চিনি, সুক্রোজ বা যেটাকে বলি হচ্ছে আমরা চিনি, সুক্রোজ বা চিনি। এটা হচ্ছে আমাদের C12H22O11। ও মাই গড, C12H22O11 হওয়ার কথা কি ছিল? C12H24O12। তাহলে কিন্তু এটা কি অনুপাত মানছে? 1:2:1 মানে নাই। যেহেতু মানে নাই, তাইলে হচ্ছে যে ও আমাদের হচ্ছে যে শর্করা না। যেহেতু মানে নাই, তাইলে ও শর্করা না। বলতে পারবো? পারবো না। ও শর্করা মানে নাই তাও সে শর্করা। মানে তার এত পাওয়ার, তার মধ্যে হয়তো এমন কোন স্পেশাল গুণ আছে যার কারণে সে মানে না তাও শর্করা। গেল। এবার আসলে আমাদের নেক্সট কথা যেটা আমাদের, সেটা হচ্ছে যে সুক্রোজ বা চিনি। নেক্সট আমাদের যে কথাটা গেল, যে যেমন ডিঅক্সিরাইবোজ সুগার, 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 ডিঅক্সিরাইবোজ সুগারটা হচ্ছে আমাদের C5। ডিঅক্সিরাইবোজ সুগার হচ্ছে যে C5H10, O5 এর জায়গায় O4। ডিঅক্সিরাইবোজ সুগার C5H10O4। তাহলে ওদের কি আছে আর এদের কি নাই? তাহলে তো এই যে শর্তটা 1:2:1, এইটা তো আসলে সবসময় ভ্যালিড না। এইটা দিয়ে তো আমি সবসময় শর্করা বলতে পারবো না। তাহলে শর্করা বলার ক্ষেত্রে হচ্ছে আমার নিশ্চয়ই আরো কোনো বিষয় রয়েছে। ওকে, আসো এখন আমরা সামনের দিকে মুভ করি। তাইলে আমরা কার্বোহাইড্রেট হওয়ার নাম থেকে বৃক্ষ তোমার নাম কি, ফলেতে পরিচয়, যে পরিচয় বের করতে চাইছি সেই পরিচয়ের মধ্যে একটু ভেজাল আছে। সেখানে আমাদের হচ্ছে যে একদম ফুল ফেজ সবাইকে আমি শর্করা বলতে পারছি না। তাই শর্করা বলার ক্ষেত্রে নিশ্চয়ই অন্য কোনো শর্ত উপাত্ত রয়েছে। আমরা সেই শর্ত উপাত্তটাই জানার চেষ্টা করব। এখন তাইলে আসলে শর্করা হওয়ার শর্ত কি? শর্করা বা কার্বোহাইড্রেট হওয়ার শর্ত, 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 কার্বোহাইড্রেট হওয়ার শর্ত কি কি আছে? কার্বোহাইড্রেট হওয়ার শর্ত কি কি আছে? কার্বোহাইড্রেট হওয়ার শর্ত হচ্ছে এক নম্বরে হচ্ছে আমাদের কি থাকতে হবে? এক নম্বরে হচ্ছে যে আমাদের অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকতে হবে। তাহলে ওই যে আমাদেরকে এসিড কি কখনো কার্বোহাইড্রেট হতে পারবে না। দুনিয়াতে যত কার্বোহাইড্রেট শর্করা আছে তার মধ্যে হয় অ্যালডিহাইড মূলক থাকবে, তাহলে কিটোন মূলক থাকবে। তাহলে আমাদের এক নম্বর কথা হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন মূলক থাকতে হবে, এটাই প্রধান মূলক হিসেবে কাজ করবে। অ্যালডিহাইড বা কিটোন মূলক থাকতে হবে, অ্যালডিহাইড বা হচ্ছে কিটোন মূলক থাকতে হবে, অ্যালডিহাইড বা কিটোন মূলক থাকতে হবে। তাহলে কি হইতে হবে? কি থাকতে হবে আমাদের? এক নম্বর অ্যালডিহাইড বা কিটোন মূলক থাকতে হবে, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের অ্যালডিহাইড বা কিটোন মূলকের পর থাকছিল, ওকে, অ্যালডিহাইড বা কিটোন মূলক আছে। যেমন আমাদের HCHO, তার মধ্যে তো অ্যালডিহাইড মূলক আছে, তাই না? HCHO এর মধ্যে কি মূলক আছে? অ্যালডিহাইড মূলক আছে। তারপরও সেখানে শর্করা না। তাহলে প্রথম শর্ত মানার পর সেকেন্ড শর্তে যাইতে হবে। সেকেন্ড শর্ত হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল হইতে হবে, পলিহাইড্রিক অ্যালকোহল হইতে হবে, পলিহাইড্রিক অ্যালকোহল হতে হবে, পলিহাইড্রিক অ্যালকোহল হতে হবে, পলিহাইড্রিক অ্যালকোহল হতে হবে, পলিহাইড্রিক অ্যালকোহল হতে হবে। পলিহাইড্রিক অ্যালকোহল হতে হবে বলতে বোঝায় যে আমাদের হচ্ছে মোর দেন অর ইকুয়াল টু OH, দুইটা বা তার বেশি OH গ্রুপ থাকতে হবে, দুইটা বা তার বেশি OH গ্রুপ থাকবে, দুইটা বা তার বেশি OH গ্রুপ থাকে। পলিহাইড্রিক অ্যালকোহল, পলি মানে কি? বহু, হাইড্রিক মানে কি? OH গ্রুপ, হাইড্রিক মানে কি? OH গ্রুপ। সো OH গ্রুপটা আমাদের দুইটা বা তার বেশি থাকতে হবে, এর কম থাকলে আমাদের হবে না। তিন নম্বরে গিয়া শর্ত আছে যে আমাদের কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত হচ্ছে আমাদের 1:2:1 হইতে হবে। এইটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুই নম্বরটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, দুই নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের সবচেয়ে
গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, বা এটাকেই বলতে পারো হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বা এটাকে বলতে পারো প্রধান বৈশিষ্ট্য, আর এটার গুরুত্ব সবচেয়ে কম। তাহলে আমি প্রথম দেখবো অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ আছে কিনা, তারপর দেখবো আমি ওএইচ গ্রুপ কয়টা আছে, এরপর আমি হচ্ছে যে লাস্টে চাইলে চেক করতে পারি, নাও করতে পারি 1:2:1 অনুপাত মানে কি মানে না। তাহলে এটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট শর্ত। এই জিনিসগুলো কিন্তু বই সুন্দর করে গুছিয়ে দেওয়া নাই। এই চ্যাপ্টার আমার ক্লাস নোট পড়াটাই মোর দেন এনাফ, বলে দিলাম। কোষ রসায়ন আমার ক্লাস নোট পড়াটা এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য মোর দেন এনাফ হবে, কারণ এটা বই সুন্দর করে এই চ্যাপ্টারটা সাজিয়ে দেওয়া নাই, অনেক ভুলও আছে, আমি দেখাইও দিব বইয়ের মধ্যে কোন কোন ভুল আছে, ঠিক আছে, দেখাইও দিব কোন কোন ভুল আছে। আসো তাহলে আমরা এতটুকু শর্ত, কার্বোহাইড্রেট হওয়ার শর্ত হচ্ছে জানলাম। এখন আমাদের দেখো যে এই যে আমাদের হচ্ছে শর্ত জানলাম, এখন দেখো এই যে ফর্মালডিহাইড HCH, HCH এর সংকেত কি? HCH এর সংকেত হচ্ছে একটা কার্বন আছে আর এটাতে একটা হাইড্রোজেন, এখানে দ্বিবন্ধন যুক্ত অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে, তাই তো? অ্যালডিহাইড গ্রুপ আছে, বাট হচ্ছে কোনো OH মূলক নাই, তাহলে এখানে আমাদের হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ থাকে, অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইড গ্রুপ আছে, অ্যালডিহাইড গ্রুপ আছে, কিন্তু কোনো OH নেই, কিন্তু কোনো OH নেই। অ্যালডিহাইড গ্রুপ আছে কিন্তু কোনো কি নাই, কোনো হচ্ছে যে আমাদের OH নাই। তাই তাই এই কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 1:2:1 মানলেও শর্করা না। আজ একটা শেষ হোক, তারপর বাকি একজন জিজ্ঞেস করতে অ্যালডিহাইড গ্রুপ কি তোমারে, তোমাদের হচ্ছে ক্লাস 7-এ ভর্তি করাই দিব কিন্তু উল্টা পাল্টা প্রশ্ন করলে। অ্যালডিহাইড গ্রুপ কি 9-এর পড়া, ঠিক অ্যালডিহাইড গ্রুপ কি ধরে দিতে হবে, সবই পারিস, খালি হচ্ছে যে নিজের প্রতি কোনো ভরসা নাই, বিশ্বাস। অ্যালডিহাইড গ্রুপের সংকেত জিজ্ঞেস করে। আচ্ছা দেখো, তাহলে এটা গেল। এখন আসে যাক হচ্ছে আমাদের নেক্সট কথা, সেটা হচ্ছে আরেকজন পাইছি না আমরা যে CH3COOH, এটাও হচ্ছে যে আমাদের কি বলছি যে CH3COOH, এটাও বলছি আমি শর্করা না, অনুপাত মানলো। দেখো আমাদের হচ্ছে এপাশে আছে CH3, এপাশে আছে কার্বন, দুই হাতে দুইটা মানে ডাবল বন্ডের একটা অক্সিজেন, এখানে একটা OH। তো দেখো বাস্তবতা হচ্ছে এখানে কি কোনো আমাদের অ্যালডিহাইড কিটোন গ্রুপ আছে? অ্যালডিহাইড কিটোন গ্রুপ নেই। কারণ অনেক সময় তুমি বলতে পারো যে ভাইয়া আমি কি তো এটাকে কিটোন গ্রুপ বলতে পারি, আরে এটাকে কিটোন গ্রুপ বলা যাবে না, কিভাবে কিটোন গ্রুপ এটা বলা যায় না, তাও বললেও তো দেখো OH নেই, OH আছে, OH নেই, তাহলে হচ্ছে এখানে আমাদের অ্যালডিহাইড বা কিটোন গ্রুপই নেই, এই জায়গায় সে বাড়া খেয়ে গেছে, অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ নেই, অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ নেই, অ্যালডিহাইড বা হচ্ছে যে আমাদের কিটোন গ্রুপ নেই, অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ নেই, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের OH ও নেই, OH গ্রুপ হচ্ছে যে আমাদের OH গ্রুপ, এটা যদি একটা OH গ্রুপ ধরো, OH গ্রুপ হচ্ছে যে দুইটা নেই, OH গ্রুপ দুইটা বা অধিক নেই, OH গ্রুপ কয়টা থাকতে হবে? মিনিমাম দুইটা বা অধিক থাকতে হবে। তাই আমাদের হচ্ছে যে তাই কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত, কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত হচ্ছে আমাদের 1:2:1 হলেও 1:2:1 আমাদের হচ্ছে যে হলেও এরা শর্করা না, হলেও এরা শর্করা না, হলেও এরা হচ্ছে যে শর্করা না। তাহলে পরীক্ষায় এটা খতে আসতে পারে, এই জায়গার প্রশ্নগুলা আমরা যা পড়াচ্ছি এটা তোমার হচ্ছে সিকিউ খতে আসতে পারে। তো সিকিউ খতে যদি আসে আমরা সুন্দর করে লিখতে পারবো না, আমরা কিন্তু সুন্দর করে হচ্ছে যে লিখবো, আমরা সুন্দর করে হচ্ছে যে লিখবো, ঠিক আছে, আমরা সুন্দর করে হচ্ছে লিখবো। ওকে, এখন আসে যাক হচ্ছে যে আমাদের নেক্সট কথা হচ্ছে যে ধরো যে আমাদের এই ডিঅক্সিরাইবোজ, ধরো তোমার পরীক্ষায় দিল প্রশ্নটা ডিঅক্সিরাইবোজ কার্বন হাইড্রোজেন অক্সিজেন এর অনুপাত 1:2:1 না মানলেও শর্করা কেন, না মানে না তাও হচ্ছে শর্করা কেন, না মানলেও শর্করা কেন। দেখ ডিঅক্সিরাইবোজ আমরা জানি কার চাস্তো ভাই, ডিঅক্সিরাইবোজ কার চাস্তো ভাই, ডিঅক্সিরাইবোজ হচ্ছে রাইবোজের চাস্তো ভাই। ডিঅক্সিরাইবোজের সংকেত হচ্ছে আমাদের কি, ডিঅক্সিরাইবোজের সংকেত হচ্ছে আমাদের C5H10O4, একটা অক্সিজেন কম। আমরা তো জানি ডিঅক্সিরাইবোজ সুগারের 2 নম্বর কার্বন অক্সিজেন থাকে না, তাই হচ্ছে তার নাম ডিঅক্সিরাইবোজ সুগার। এখন দেখো যে আমাদের 5টা কার্বন, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন,
5টা কার্বন, কয়টা কার্বন? 5টা কার্বন আছে। তো আমরা জানি যে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ মাস্ট, এখানে অ্যালডিহাইড গ্রুপ থাকে। অ্যালডিহাইড গ্রুপ যে জায়গায় থাকবে, অ্যালডিহাইড গ্রুপ যে জায়গায় থাকবে সেটাই 1 নম্বর কার্বন। মনে রাখবো সবসময়, অর্গানিক কেমিস্ট্রি আশা করি তোমরা পড়ছো, না পড়লে পড়ে ফেলো, কারণ কেমিস্ট্রি সবচেয়ে সহজ। পুরা এইচএসসি লাইফের সব সাবজেক্টের মধ্যে সবচেয়ে সহজ কেমিস্ট্রি, ইফ তুমি অর্গানিক কেমিস্ট্রি পারো। আর অর্গানিক কেমিস্ট্রি না পারলে সব থেকে কঠিন হয়ে যায় আমাদের হচ্ছে কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি না পারার কিছু নাই, জাস্ট পড়লেই হয়ে যায়, সেটা অ্যালডিহাইড মূলক। একপাশে কি আমাদের অ্যালডিহাইড মূলক, বাকি হাতগুলো হচ্ছে আমাদের খালি থাকবে। একটার সাথে যুক্ত হবে হাইড্রোজেন, আরেকটা যুক্ত হবে ওএইচ, একটা যুক্ত হবে হাইড্রোজেন, আরেকটা যুক্ত হবে ওএইচ। আর এখানে তো আমাদের 3 পাশে 3টা হাত, 2 পাশে 2টা হাইড্রোজেন, এক পাশে একটা ওএইচ। এটাকে দেখবো সব জায়গায় আমরা এইভাবে লিখি CH2OH। একটা প্রান্তীয় কার্বনে অ্যালডিহাইড মূলক চলে যায়, আর একটা প্রান্তীয় কার্বনে এভাবে লিখি CH2OH। প্রান্তীয় কার্বনটা আমরা এভাবে লিখি কি CH2OH, প্রান্তীয় কার্বনটা আমরা এভাবে লিখি CH2OH। কারণ এই যে কার্বনটা আছে, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন। এই 2 নম্বর কার্বনে H এ পাশে বসে, এ পাশে OH বসার কথা ছিল, বাট এই OH এর অক্সিজেনটা ডিলিট হয়, ডিলিট হয়ে পাওয়া যায় হাইড্রোজেন। ডিলিট হয়ে কি পাওয়া যায়? ডিলিট হয়ে পাওয়া যায় হাইড্রোজেন। ডিলিট হয়ে কি পাওয়া যায়? ডিলিট হয়ে পাওয়া যায় হাইড্রোজেন। হাইড্রোজেন পাওয়া যায়। তাহলে এই যে এখানে আমাদের হচ্ছে অক্সিজেন থাকার কথা ছিল, সেটা ডিলিট হয়ে গেছে। সো আমরা জানি যে 2 নং কার্বনের অক্সিজেন ডিলিট হয়ে যায়, 2 নম্বর কার্বনের অক্সিজেন ডিলিট হয়ে যায়, 2 নম্বর কার্বনের অক্সিজেন ডিলিট হয়ে যায়। যেহেতু 2 নম্বর কার্বনের অক্সিজেন ডিলিট হয়ে যায়, 2 নম্বর কার্বনের অক্সিজেন ডিলিট হয়ে যায়, তাই একে বলি আমরা ডিঅক্সিরাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার। তো তোমাকে আমি হচ্ছে একটা কিওয়ার্ড সেকশন দিলাম, কিওয়ার্ড সেকশন দিলাম, সেটা হচ্ছে যে কিওয়ার্ড সেকশন। ধরো এখানে যাচ্ছি, তোমরা বইয়ের খাতার নতুন নোট খাতা আমার সাথে শুরু করলে, যে একদম নোট খাতার লাস্টে 2টা পেজ আমার জন্য এখন কিওয়ার্ডের জন্য, বায়োলজি তোমাকে সহজ করে দিচ্ছি আমি। দেখো, কোনো কিছুর সাথে তুমি যদি ডিই শব্দটা পাও, ডিই শব্দটা দিয়ে মনে রাখবো তুমি ডিলিট বা বাদ দেওয়া। কোনো কিছু নামের সাথে যদি তুমি ডাই পাও, বাই পাও, বা বিস শব্দটা পাও, যে ডাই, বাই বা বিস, তাহলে মনে রাখবে সেটা দিয়ে 2 বুঝায়। কোনো কিছু নামের শেষে যদি মনো পাও, মনো দিয়ে কি বুঝায়? 1 বুঝায়। ট্রাই দিয়ে কি বুঝায়? ট্রাই দিয়ে হচ্ছে 3 বুঝায়। সো এগুলো তোমরা জানো। ট্রাই, টেট্রা, টেট্রা মানে 4, পেন্টা মানে 5, হেক্সা মানে 6, হেপ্টা মানে 7। এগুলো কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে এগুলো পড়ছো একদম। কোনো কিছু নামের শেষে যদি তুমি ওজ শব্দটা পাও, ওজ, আবার কোনো কিছু নামের শেষে তুমি এজ শব্দটা পাও, কোনটা দিয়ে তুমি কি বুঝবা? কোনো কিছু নামের শেষে যদি তুমি ওস পাও, ওস, OSE, ওস, কোনো কিছু নামের শেষে যদি ওস পাও, মনে রাখবা সেটা বুঝাচ্ছে শর্করা। কোনো কিছু নামের শেষে ওস পেলে সেটা দিয়ে কি বুঝায়? শর্করা। আর কারো নামের শেষে যদি এস পাও, সেটা দিয়ে বুঝায় এনজাইম। কোনো কিছু নামের শেষে যদি ওস পাওয়া যায়, তাহলে সেটাকে কি বলি? শর্করা। কোনো কিছু নামের শেষে যদি এস পাওয়া যায়, তাহলে সেটাকে কি বলি? এনজাইম। সো আজকের ক্লাসটা করবা, করার শেষে নিজের ক্লাস করবা এবং বন্ধু বান্ধবকে জানাবা ভর্তি হয়ে যাওয়ার জন্য। কালকে একদিন আমাদের 100+ স্টুডেন্ট ভর্তি হয়েছে, কিন্তু হচ্ছে জানলেই মানুষ ভর্তি হবে, কারণ এত সুন্দর গুছানো কোর্স আসলে অনলাইনে হচ্ছে ভেরি ভেরি আনঅ্যাভেলেবল। তাহলে খেয়াল করো যে আমরা ওজ মানে হচ্ছে শর্করা পাইলাম, এজ মানে হচ্ছে কি পেলাম? এনজাইম। যে কোনো কিছু নাম বিশেষে ওজ মানে শর্করা, এজ মানে হচ্ছে এনজাইম। এটা কিওয়ার্ড সেকশনে এই জিনিসগুলো একটু তুলে ফেলি আমরা। তুলসী, ওকে। তাহলে এখানে এই যে দেখো ডিঅক্সিরাইবোজ সুগার। এখন কথা হচ্ছে অনুপাত না মানলেও হচ্ছে কেন ও শর্করা। প্রথম কথা হচ্ছে ওর মধ্যে আমাদের অ্যালডিহাইড গ্রুপ আছে, অ্যালডিহাইড গ্রুপ থাকে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের পলিহাইড্রিক অ্যালকোহল, ও একটা পলিহাইড্রিক অ্যালকোহল গ্রুপ আছে, পলিহাইড্রিক অ্যালকোহল গ্রুপ আছে। পলিহাইড্রিক অ্যালকোহল কি আছে? অ্যালকোহল গ্রুপ আছে। এখানে OH কয়টা? 1টা, 2টা, 3টা। পলিহাইড্রিক অ্যালকোহল গ্রুপ আছে, এখানে হচ্ছে 3টা OH, পলিহাইড্রিক অ্যালকোহল গ্রুপ আছে, মানে হচ্ছে 3টা OH। পলিহাইড্রিক অ্যালকোহল গ্রুপ আছে, এখানে কয়টা OH আমাদের? 3টা OH। ওকে। তাইলে এই 2টা কারণে, তাই এরা অনুপাত না মানলেও শর্করা। যে অনুপাত মানুক না মানুক, অনুপাত না মানলেও শর্করা। ক্লিয়ার এতটুকু? অনুপাত মানা দিয়ে কি হবে? প্রথম 2টা যে মূল যে ক্যারেক্টার, সেটাই তো সে মানতেছে, তাহলে প্রথমটা মানা দিয়ে আর কি হবে? এখন দেখো আমাদের হচ্ছে এখানে আরো কিছু কথা তোমার অ্যাড করে দিই। যে কোথাও যখন তুমি অলিগো শব্দটা পাবা,
অলিগো, অলিগো মানে মনে রাখবো স্বল্প, অলিগো মানে কি স্বল্প। যখন পলি শব্দটা থাকবে তখন মানে কি রাখবা বহু, বহু। এই স্বল্পের সংজ্ঞা এক এক সময় এক এক রকম, এক এক জায়গায় এক এক টাইপের হচ্ছে আমাদের স্বল্পের সংজ্ঞা থাকে। এখন দেখো আমাদের হচ্ছে যে এতটুকু গেল, এখন আমরা সামনের দিকে যাই। যে এই যে শর্করা আছে, শর্করাকে রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে শর্করা বা কার্বোহাইড্রেট, শর্করা বা কার্বোহাইড্রেট, শর্করা বা কার্বোহাইড্রেট, এই শর্করা বা কার্বোহাইড্রেট যে আছে, এই শর্করা বা কার্বোহাইড্রেটকে আমরা হচ্ছে রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে, শর্করা বা কার্বোহাইড্রেটকে আমরা কিসের উপর ভিত্তি করে, রাসায়নিক গঠনের 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 উপর ভিত্তি করে আমরা রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে, রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে আমরা হচ্ছে যে এই শর্করা বা কার্বোহাইড্রেটকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, শর্করা বা কার্বোহাইড্রেটকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি, শর্করা বা কার্বোহাইড্রেটকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, চারটা ভাগে ভাগ করতে পারি। এই যে শর্করা বা কার্বোহাইড্রেটকে আমরা চারটা ভাগে ভাগ করি, কি কি ভাগগুলো আমাদের আসে? এক নম্বর হচ্ছে মনোস্যাকারাইড, এক নম্বর কি আমাদের মনোস্যাকারাইড, এক নম্বর হচ্ছে মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড। এই যে এটা আছে আমাদের, এটাকে কি বলি আমরা, এটাকে বলি হচ্ছে আমরা ডাইস্যাকারাইড, এটাকে কি বলি আমরা, এটাকে বলি হচ্ছে ডাইস্যাকারাইড, 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 ডাইস্যাকারাইড। এখানে আমাদের আছে যেটা, সেটাকে বলি হচ্ছে আমরা অলিগোস্যাকারাইড, 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 অলিগোস্যাকারাইড। এখানে আমাদের আছে হচ্ছে পলিস্যাকারাইড, 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 ওকে, পলিস্যাকারাইড। তো খেয়াল করো যে আমাদের হচ্ছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। তাহলে আমাদের এখানে চারটা স্যাকারাইড আছে, আমাদের চারটা স্যাকারাইড আছে আমাদের। সো চারটা স্যাকারাইড আমাদের জানতে হবে, মনোস্যাকারাইড কি, ডাইস্যাকারাইড কি, অলিগোস্যাকারাইড কি, পলিস্যাকারাইড কি। আমরা মনোস্যাকারাইড নিয়ে পড়াশোনা শুরু করব। মনোস্যাকারাইড হচ্ছে শর্করার ক্ষুদ্রতম একক, শর্করার ক্ষুদ্রতম একক, শর্করার ক্ষুদ্রতম একক, শর্করার ক্ষুদ্রতম একক। এবং হচ্ছে যে এদের ভাঙলে আর শর্করার অস্তিত্ব থাকে না। মানে মনোস্যাকারাইডকে যদি তুমি ভাঙো আর শর্করার কোনো অস্তিত্ব থাকে না, এদের ভাঙলে শর্করার অস্তিত্ব থাকে না, এদের ভাঙলে শর্করার অস্তিত্ব থাকে না, থাকে না। এবং এরা হচ্ছে যে আমাদের এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এর অনুপাত 1:2 অনুপাত মেনে চলে, অনুপাত মেনে চলে, অনুপাত মেনে চলে। সাধারণ সংকেত হচ্ছে আমাদের, সাধারণ সংকেত হচ্ছে সাধারণ সংকেত, সাধারণ সংকেত, সাধারণ সংকেত হচ্ছে আমাদের CnH2nOn। এটা হচ্ছে মনোস্যাকারাইডের সাধারণ সংকেত। সেটা হচ্ছে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড আমি জানলে ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড আমি অটোমেটিক পারবো। মনোস্যাকারাইড যদি আমি না জানি আমি অন্য কোনো কিছু পারবো না। সো আমার শর্করা বোঝার বেস বা ভিত্তি হচ্ছে মনোস্যাকারাইড বোঝা। মনোস্যাকারাইড বুঝছি তো সব পারছি, মনোস্যাকারাইড বুঝি নাই তো কিছু পারি নাই। ঠিক আছে, এতটুকু লেখা হয়েছে। আসো এখন হচ্ছে আমরা মনোস্যাকারাইড নিয়ে তাহলে কথা বলি। মনোস্যাকারাইড হচ্ছে তাহলে শর্করার সবচেয়ে সংক্ষিপ্ত রূপ, যে আমাদের সবচেয়ে সংক্ষিপ্ত রূপ হচ্ছে মনোস্যাকারাইড। এইটাকে ভাঙলে আর ফার্দার কোনো আমরা হচ্ছে যে ভাগ পাবো না। এদের সংকেত হচ্ছে যে আমাদের CnH2nOn, CnH2nOn, এটা হচ্ছে এটার সংকেত, CnH2nOn, এটা হচ্ছে এটার সংকেত। হ্যাঁ, ধরো আমাদের কার্বন নাম্বার হচ্ছে যে n = 1, n = 1, n = 1, তাহলে হবে হচ্ছে C1H2O1 বা CH2O, CH2O, বা এটাকে আমরা CH2O। এটা কি শর্করা হবে? CH2O এটা কি শর্করা? তো এটা শর্করাই না, এটা শর্করা না, এটা শর্করা না। তাহলে এক কার্বন বিশিষ্ট কোন শর্করা কি আছে? কোন শর্করা এক কার্বন বিশিষ্ট নাই। কারণ আমরা এটা কেন শর্করা না ভাইয়া, এটা আগেই তো পড়ে আসছি আমরা যে CH2O বা HCHO। CH2O বললে অনেকে বুঝতে পারতেছে না হয়তো। CH2O কে যদি আমি লিখি HCHO, এখন বুঝতে পারছো ও কি কোনোভাবে শর্করা? ও কি কোনোভাবে শর্করা? তুলছে না, ও কোনোভাবে শর্করা না, ও কোনোভাবে হচ্ছে যে শর্করা না। ঠিক আছে, এরা কোনোভাবে শর্করা না। n = 2, তাহলে এটা কি C2H4O2। এইটাকে আমরা লিখতে পারি এভাবে যে CH3COOH। ও কি কোনোভাবে শর্করা? ও কোনোভাবে শর্করা না।
তাহলে মনোস্যাকারাইড শুরু হয় 3 কার্বন থেকে। 1 কার্বন বা 2 কার্বন বিশিষ্ট কোনো মনোস্যাকারাইড দুনিয়াতে নাই। তাহলে আমাদের শুরু হবে 3 কার্বন থেকে। n = 3, তাহলে কি হবে? C3H6O3, এটাকে বলবো হচ্ছে আমরা ট্রায়োজ। এটাকে কি বলবো আমরা? ট্রায়োজ। 3 কার্বন বিশিষ্ট বলে কি বলি? ট্রায়োজ। এখন এরা দুইটা জাতের আছে, হয় অ্যালডিহাইড জাত নাহলে কিটোন জাত। অ্যালডিহাইড জাতকে বলি আমরা অ্যালডোজ। অ্যালডিহাইড জাতকে কি বলবো আমরা? অ্যালডোজ। আর কিটোন জাতকে কি বলবো আমরা? কিটোজ। ভাই বুঝলাম না অ্যালডিহাইড জাত কিটোন জাত কি? তোমাকে তো আগেই পড়ে আসছি যে শর্করা হইতে গেলে হয় অ্যালডিহাইড গ্রুপ থাকতে হবে নাহলে কিটোন গ্রুপ থাকবে। যার মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে তাকে বলবো অ্যালডোজ। যার মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে তাকে কি বলবো? ভাই একটু উচ্চারণ করো। ক্লাস করবা এমন ভাবে যেন হচ্ছে বাসায় বসে তুমি টিচারের সামনে ক্লাস করতেছো, তাইলে সেই ক্লাসের উপকারিতা আছে। নাইলে হচ্ছে যেরকম মুখ বন্ধ করে হচ্ছে যে ক্লাস করলে সেটার কোনো উপকারিতা নাই। ঠিক বলছি? প্রজ্ঞা দেবনাথ বুঝতে পারছো? মারদিয়া বিনতে হাসান, ফাহিমা তানি। একজন জিজ্ঞেস করছে স্যাকারাইড মানে বুঝি নাই। স্যাকারাইড মানে শর্করা, স্যাকারাইড মানে সুগার। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড প্রত্যেকটা বলতে সুগার বা শর্করা বা কার্বোহাইড্রেট বুঝাচ্ছে। সেই সুগার বা শর্করা কার্বোহাইড্রেটের রাসায়নিক ভিত্তিটা ডিপেন্ড করতেছে মনো নাকি ডাই নাকি অলিগো নাকি পলি। মনোস্যাকারাইড মানে সাধারণ সংকেত CnH2nOn। এই ধরনের গঠনযুক্ত যে যৌগগুলা যারা কার্বোহাইড্রেটের সকল শর্ত মানবে তাদেরকে মনোস্যাকারাইড বলি। 2টা মনোস্যাকারাইড যুক্ত করে দিলে হবে ডাইস্যাকারাইড। 3 থেকে 10টা মনোস্যাকারাইড যুক্ত করে দিলে হবে অলিগোস্যাকারাইড। 10 এর অধিক মনোস্যাকারাইড যুক্ত করলে হবে পলিস্যাকারাইড। সো মনোস্যাকারাইড কারা, স্যাকারাইড কারা? ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে মনোস্যাকারাইড কারা বুঝতে পারছি আমরা? যারা শর্করার ক্ষুদ্রতম একক, যাদের ভাঙলে শর্করার অস্তিত্ব থাকে না, কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত যারা মেনে চলে, সাধারণ সংকেত যাদের CnH2nOn। ঠিক আছে, তো এখন আসে দেখো হচ্ছে আমরা তাইলে ট্রায়োজে চলে আসলাম। তাহলে মনোস্যাকারাইড শুরু হয় কয় কার্বন থেকে? 3 কার্বন থেকে। মনে রাখবো মনোস্যাকারাইড হচ্ছে 3 থেকে 10 কার্বন বিশিষ্ট। মনোস্যাকারাইড হচ্ছে 3 to 10 কার্বন বিশিষ্ট। 3 থেকে 10 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড কি? মনোস্যাকারাইড হচ্ছে 3 থেকে 10 কার্বন বিশিষ্ট। তাহলে একটা হচ্ছে অ্যালডোজ আর একটা হচ্ছে কিটোজ। ট্রায়োজের মধ্যে অ্যালডোজ হচ্ছে গ্লিসারলডিহাইড। ট্রায়োজের মধ্যে অ্যালডোজ হচ্ছে কি? গ্লিসারলডিহাইড। ট্রায়োজের মধ্যে অ্যালডোজ কি? গ্লিসারলডিহাইড। কিটোজ কি? ডাইহাইড্রোক্সিএসিটন। এটা একটু ভাইয়ার সাথে সাথে মুখস্থ করে ফেলো, ক্লাসে রেসপন্স করো, ভাইয়ার সাথে সাথে পড়ো, তাহলে দেখবা মুখস্থ হয়ে যাবে। বাসায় বাবা মা খুশি হবে যে ওয়াও আমার ছেলেটা আমার মেয়েটা অনলাইনে ক্লাস করতেছে, অফলাইনের মতো সে পড়তেছে। আমার ক্লাসটা বাবা মাকে পাশে নিয়ে বসে দেখো, দেখবা যে আমার বাবা মা খুশি হয়ে যাবে যে হচ্ছে যা বলতেছি সেগুলো তোমার জন্য কত উপকারী। তাহলে হচ্ছে যে দেখো আমরা এখানে কি বলছি যে গ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সিএসিটোন এরা দুইটা হচ্ছে ট্রায়োজ। C3H6O3 ট্রায়োজ। গ্লিসারলডিহাইড, ডাইহাইড্রোক্সিএসিটোন এরা কি আমাদের ট্রায়োজ। তাহলে বলো ভাইয়ের সাথে ট্রায়োজ কারা? গ্লিসারলডিহাইড, ডাইহাইড্রোক্সিএসিটোন, গ্লিসারলডিহাইড, ডাইহাইড্রোক্সিএসিটোন, গ্লিসারলডিহাইড, ডাইহাইড্রোক্সিএসিটোন এরা কি ট্রায়োজ। এবার আসো N=4 যদি হয়, যদি আমাদের হচ্ছে C4H8O4 হয় তখন তাকে বলবো আমরা টেট্রোজ। টেট্রোজ আছে দুইটা, একটা হচ্ছে ইরিথ্রোজ, একটা হচ্ছে ইরিথ্রোজ। টেট্রোজ আছে দুইটা, একটা হচ্ছে ইরিথ্রোজ আর একটা হচ্ছে ইরিথ্রোলুলোজ। ইরিথ্রোলুলোজ, 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 ইরিথ্রোলুলোজ। ঠিক আছে, কি হবে আমাদের? ইরিথ্রোলুলোজ। ডাইস্যাকারাইডে কয়টা কার্বন থাকবে? ডাইস্যাকারাইডে কার্বন থাকতে পারে, অনেক কার্বন থাকতে পারে, ডিপেন্ড করবে কোন দুইটা মনোস্যাকারাইড মিলে যুক্ত হয়েছে। যে মনোস্যাকারাইড দুইটা ট্রায়োজ মিলে কোন একটা ডাইস্যাকারাইড তৈরি হলো, তাই 2 ট্রায়োজ মানে 3 3 6 কার্বন, তাহলে তার মধ্যে দেখবে 6 কার্বন। নরমালি হচ্ছে যে ডাইস্যাকারাইড গুলা, বেসিক্যালি ডাইস্যাকারাইড গুলা সব হেক্সোজ নিয়ে গঠিত হয়। সব ডাইস্যাকারাইড হেক্সোজ নিয়ে গঠিত হতে অ্যারাউন্ড 12টা কার্বন মিনিমাম পাওয়া যায়। এখন দেখো যে আমাদের হচ্ছে যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অ্যালডোজ আর কিটোজ। তাহলে আমাদের দেখো পরীক্ষার জন্য প্রথমে তুমি ডিরেক্ট মনে রাখো, অ্যালডোজ কিটোজ পরে মনে রাখো যে ট্রায়োজ কি? গ্লিসারলডিহাইড, ডাইহাইড্রোক্সিএসিটোন। টেট্রোজ কি? ইরিথ্রোজ, ইরিথ্রোলোজ। নাম থেকে চিন্তা করো যে কোনটা হবে। দেখবো যাদের নামে শেষে লুলোজ আছে বা নামে শেষে ওন আছে,
যেমন কিটোস, কিটোস মানে কি কিটোন গ্রুপ, এই জন্য নামের সাথে আছে অ্যাসিটোন, আর নামের শেষে দেখবে লুলোজ, এই টাইপের নামগুলো যারা থাকবে তারা বেসিক্যালি হচ্ছে কিটোস হয়। ইরিথ্রোজ আর ইরিথ্রুলোজ। এবার দেখো যে হচ্ছে আমাদের এই C5 n is equal to যদি 5 হয়, n is equal to যদি 5 হয়, তাহলে সেটাকে বলবো হচ্ছে C5H10O5, এটাকে তখন আমরা বলবো হচ্ছে পেন্টোজ, পেন্টোজ, ঠিক আছে। তো পেন্টোজের সবচেয়ে বেশি উদাহরণ তোমার বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে সবচেয়ে বেশি দেওয়া আছে পেন্টোজের উদাহরণ। পেন্টোজের উদাহরণ মনে রাখার জন্য আমরা একটা ছন্দ ব্যবহার করবো, এটা একটু পরে গিয়ে লেখো, এই প্রোটা রেখে একটু গ্যাপ রেখে পেন্টোজের উদাহরণটা হচ্ছে যে লেখো, ছন্দটা হচ্ছে যে লেখো ইথ্রোলোজ, ইরিথ্রোলোজ, ইরিথ্রোলুলোজ, একই কথা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। বইটা লিখতে চাইলে লেখো, আমারটা লিখতে চাইলে লেখো, নো প্রবলেম। এখন আসো যে আমাদের যেই জায়গাটা আমরা যাব সেটা হচ্ছে আমরা একটা ছন্দ মনে রাখবো, সেটা হচ্ছে রাই ও জাই, রাই ও জাই দুই বোন, রাই ও জাই আরবে একটা পেন্ট হাউস নিয়ে থাকে। চিন্তা করা যায় কি পরিমাণ বড়, পাঁচতলা একটা বড় বাড়ি নিয়ে হচ্ছে যে থাকে, পেন্ট হাউসে থাকে, পেন্ট হাউসে থাকে। রাই আর যাই আরবে পেন্ট হাউসে থাকতেছে, কি আরামে তাদের লাইফ, তাদেরই লাইফ, আর আমরা হচ্ছে এখানে কষ্ট করে মরি। তো রাই আর যাই আরবে কোথায় আছে, পেন্ট হাউসে আছে। তো রাই দিয়ে আসে কি, রাইবোজ, রাই দিয়ে কি আসে, রাইবোজ, যাই দিয়ে কি আসে, যাই দিয়ে আসে হচ্ছে জাইলোজ, জাইলোজ। আর এই রাইবোজের সাথে রাইবোজ থেকে একটা অক্সিজেন সরে গিয়ে তৈরি হবে ডিঅক্সি রাইবোজ, রাইবোজ থেকে দুই রাইবোজের 2 নম্বর কার্বন থেকে একটা অক্সিজেন সরে গিয়ে কি হবে, ডিঅক্সি রাইবোজ। যাই আর আরেকটা আমাদের হচ্ছে পাই রাইবুলোজ, রাই দিয়ে দিলে 3টা নাম, রাইবোজ, ডিঅক্সি রাইবোজ, রাইবুলোজ। রাই দিয়ে কয়টা নাম, 3টা নাম, রাইবোজ, ডিঅক্সি রাইবোজ, রাইবুলোজ। রাই দিয়ে কয়টা নাম, 3টা নাম, রাইবোজ, ডিঅক্সি রাইবোজ, রাইবুলোজ। আর যাই দিয়ে কি, জাইলোজ আর জাইলুলোজ, জাইলোজ আর জাইলুলোজ, জাইলোজ আর জাইলুলোজ। আরব দিয়ে কি আসে, অ্যারাবিনোজ, আরব দিয়ে কি আসে, অ্যারাবিনোজ। পেন্ট হাউসে থাকে, এটা বলতে বোঝায় হচ্ছে পেন্টোজ, পেন্টোজ, কোথায় থাকে আমাদের, পেন্টোজ, পেন্টোজ, ওকে, পেন্টোজ। তাহলে দেখো যে আমাদের হচ্ছে রাই যাই আরবে পেন্ট হাউসে থাকে, রাই যাই আরবে কোথায় থাকে, পেন্ট হাউসে থাকে। রাই দিয়ে কি, রাইবোজ, ডিঅক্সি রাইবোজ, রাইবুলোজ। যাই দিয়ে কি, জাইলোজ, জাইলুলোজ। আরব দ্বারা কি, অ্যারাবিনোজ। কোথায় আছে, পেন্ট হাউসে আছে। তাহলে কি, পেন্ট হাউস দিয়ে পেন্টোজ। তাহলে এরা হচ্ছে পেন্টোজের উদাহরণ। তো পেন্টোজের উদাহরণগুলো হচ্ছে মুখস্থ রাখতে হবে, পেন্টোজের উদাহরণগুলা মুখস্থ রাখতে হবে। 1 নম্বর কি, রাই যাই কোথায় থাকে, আরবে পেন্ট হাউসে থাকে। রাই দিয়ে রাইবোজ, ডিঅক্সি, আমার সাথে বলো বলো, মুখস্থ করে ফেলো ক্লাসের পর ক্লাসে। রাই দিয়ে কি আসে, রাইবোজ, ডিঅক্সি রাইবোজ, রাইবুলোজ। যাই দিয়ে কি আসে, জাইলোজ, জাইলুলোজ। আরব দিয়ে কি আসে, অ্যারাবিনোজ। রাই দিয়ে কি আসে, রাইবোজ। যাই দিয়ে রাইবোজ, ডিঅক্সি রাইবোজ, রাইবুলোজ। যাই দিয়ে কি আসে, জাইলোজ, জাইলুলোজ। আরব দিয়ে অ্যারাবিনোজ। এই 6টা নামের মধ্যে শুধু রাইবুলোজ আর জাইলুলোজ এই দুইটা হচ্ছে আমাদের কিটোজ, আর সব হচ্ছে আমাদের অ্যালডোজ, সব অ্যালডোজ। তো অ্যালডোজের ঘরে আমাদের আসবে হচ্ছে ইরিথ্রোজ, রাইবোজ, তাহলে অ্যালডোজের ঘরে আসবে রাইবোজ, ডিঅক্সি রাইবোজ, রাইবোজ, ডিঅক্সি রাইবোজ, জাইলোজ, অ্যারাবিনোজ। খেয়াল করো, রাইবোজ, ডিঅক্সি রাইবোজ, জাইলোজ, অ্যারাবিনোজ, রাইবোজ, ডিঅক্সি রাইবোজ, রাইবোজ, ডিঅক্সি রাইবোজ, জাইলোজ, অ্যারাবিনোজ। আর কিটোদের মধ্যে আমাদের আসছে রাইবুলোজ, আর আসে হচ্ছে জাইলুলোজ। তাইলে এরা হচ্ছে আমাদের কিটোজ, তাহলে এরা হচ্ছে আমাদের পেন্টোজ, 5 কার্বন বিশিষ্ট। সুন্দর করে লিখে মুখস্থ করে ফেলো ক্লাস 3। যারা লাইভ করবা, রেকর্ডেড করবা, যাই করো, সাদাব ভাইয়ের ক্লাস মানে কি, সাদাব ভাইয়ের ক্লাস মানে ক্লাসের পড়া 80% ক্লাসে মুখস্থ হয়ে যাবে, এটাই হচ্ছে সাদাব ভাইয়ের ক্লাস। ওকে, তাহলে আমরা পেন্টোজ জানলাম। এখন আসলে যে আমাদের পেন্টোজের পর কি আছে, পেন্টোজের পর আসে আমাদের হেক্সোজ। ধরো আমাদের হচ্ছে n is equal to 6,
n is equal to 6, তাহলে আমাদের আছে C6H12O6, এই হচ্ছে কি আমাদের হেক্সোজ। এখানে আমাদের আছে মনে গ্লু আর ফ্লু, মনে রাখবো হেক্সোজ কি, হেক্সোজ হচ্ছে মনে গ্লু আর ফ্লু 6 মেরে, তো 6 মেরে একজনের মনে গ্লু আর ফ্লু চলতেছে, 6 মানে কি হেক্সোজ। মন দিয়ে কি আসে ম্যানোজ, মন দিয়ে কি আসে ম্যানোজ। গ্লু দিয়ে কি আসে গ্লুকোজ আর গ্যালাক্টোজ, গ্লু দিয়ে কি আসে গ্লুকোজ আর গ্লু দিয়ে আসে কি গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ। আর ফ্লু দিয়ে কি আসে ফ্রুক্টোজ, ফ্লু দিয়ে কি আসে ফ্লু দিয়ে আসে হচ্ছে ফ্রুক্টোজ, ফ্লু দিয়ে কি আসে ফ্রুক্টোজ, ফ্লু দিয়ে কি আসে ফ্রুক্টোজ, ঠিক আছে ফ্রুক্টোজ। ওকে, আচ্ছা ক্লাস টাইম নিয়ে অনেকে বলতেছে রাতে নিতে, এখানে নিতে, এখানে নিতে। দেখো ক্লাস টাইমের বিষয়টা হচ্ছে আমাদের এই কোর্সটি মূলত রেকর্ডেড, আমরা তোমাদের বেশিরভাগ ক্লাসই রেকর্ডেড দিব, মাঝে মাঝে লাইভ নিব। লাইভটা আসলে আমার যে ফিক্স শিডিউল সেটা ছাড়া তো আমি নিতে পারবো না, আমি এই টাইমটা একটু ফ্রি আছি, দ্যাটস ওয়াই আমি এই টাইমে তোমাদের লাইভ নিচ্ছি। নয়টা থেকে আমার আবার একাডেমিক ব্যাচে ক্লাস আছে, মূলত কোর্সটা রেকর্ডেড, সো লাইভে আমরা মাঝে মাঝে নিব, সো নিলে একটু আমার টাইম অনুযায়ী নিতে হবে, আর রেকর্ডেড তো সারাদিন তোমার করার সুযোগ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে আমাদের খেয়াল করে এতটুকু আমরা বুঝতে পারছি মনে গ্লু ফ্লু কি 6 মেরে। এখন হচ্ছে এখানে শুধুমাত্র ফ্রুক্টোজটা হচ্ছে যে আমাদের কি, এখানে শুধুমাত্র হচ্ছে ফ্রুক্টোজটা কিটোজ, তাহলে বলো ভাইয়ার সাথে কিটোজ কে ফ্রুক্টোজ, কিটোজ কে ফ্রুক্টোজ, কিটোজ কে ফ্রুক্টোজ। আর হেক্সোজ কারা কারা, হেক্সোজ হচ্ছে আমাদের গ্লুকোজ, হেক্সোজ হচ্ছে গ্লুকোজ, হেক্সোজ হচ্ছে আমাদের গ্যালাক্টোজ, হেক্সোজ হচ্ছে গ্লুকোজ, হেক্সোজ হচ্ছে গ্যালাক্টোজ, আর হেক্সোজ হচ্ছে কি আমাদের ম্যানোজ। গ্লুকোজ গ্যালাক্টোজ আর কি ম্যানোজ, গ্লুকোজ গ্যালাক্টোজ আর ম্যানোজ, গ্লুকোজ গ্যালাক্টোজ আর ম্যানোজ, এরা হচ্ছে আমাদের অ্যালডোজ, আর ফ্রুক্টোজটা হচ্ছে আমাদের কিটোজ। এখন ধরো তোমার পরীক্ষার মধ্যে আমি প্রশ্ন করলাম যে বলো তো নিচের কোনটি একটি কিটো হেক্সোজ, তাহলে উদাহরণ কি হবে, উদাহরণ হবে ফ্রুক্টোজ। প্রশ্ন করলাম বলো তো নিচের কোনটি একটি অ্যালডো পেন্টোজ, তাহলে কি এই যে পেন্টোজের মধ্যে যারা অ্যালডো সেটা হচ্ছে যে আমাদের উত্তর হবে। সে এইভাবে কিন্তু আমি তোমাকে প্রশ্ন করব আর তুমি বুদ্ধি খাটে উত্তর দিবা, কারণ তোমাকে সব কিন্তু বলে দিচ্ছি, বুঝাই দিচ্ছি। এখান থেকে এমসিকিউ যদি না হয় সেটা পরীক্ষাই হবে না, ঠিক আছে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। এইচএসসি বলো, অ্যাডমিশন টেস্ট বলো। n is equal to 7, 7 যদি হয় C7H14O7, তাকে কি বলবো আমরা হেপ্টোজ, হেপ্টোজ। হেপ্টোজের একটাই উদাহরণ, সেটা একটা অ্যালডোজ, সেডোহেপ্টোলোজ, সেডোহেপ্টোলোজ, সেডোহেপ্টোলোজ। 8, 9, 10 কার্বন বিশিষ্ট, এগুলো আসলে আমরা হচ্ছে আর দেখাই না, আমাদের আর লাগে না, আমাদের এতটুকুই হচ্ছে যে আমাদের একদম জম্পেশ ভাবে মুখস্থ করতে হয়। এতটুকু সুন্দর মতো লেখো, তার আমরা আবার এই জায়গাটা রিভিউ করছি যেন এই জায়গাটা থেকে কোনো ভুল না হয়। এখন আসো যে আমাদের হচ্ছে যে আমরা তাহলে নামগুলো চলো একটু রিভিউ করি। হ্যাঁ ভাইয়ের সাথে বলো মুখে মুখে, যে দেখো আমাদের হচ্ছে যে ট্রায়োস, ট্রায়োসের উদাহরণ কি গ্লিসালডিহাইড ডাইহাইড্রোক্সিএসিটোন, ট্রায়োসের উদাহরণ কি গ্লিসালডিহাইড ডাইহাইড্রোক্সিএসিটোন। টেট্রাজের উদাহরণ কি ইরিথ্রোল, ইরিথ্রুলোজ বা ইরিথ্রোলোলোজ। পেন্টোজের উদাহরণ কি রাইজাই আরবে কোথায় থাকে পেন্টহাউসে থাকে, রাই দিয়ে রাইবোস, ডিঅক্সিরাইবোস, রাইবুলোজ, জাই দিয়ে কি জাইলোজ, জাইলুলোজ, আর আরব দিয়ে কি অ্যারাবিনোজ, এরা সবাই পেন্টোজ। এর মধ্যে রাইবুলোজ আর জাইলুলোজ এরা হচ্ছে কিটোজ, মানে পেন্টোকিটোজ। পেন্টোজের মধ্যে কিটোজ গ্রুপ বিশিষ্ট, আর রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, জাইলোজ আর অ্যারাবিনোজ এরা হচ্ছে আমাদের অ্যালডো পেন্টোজ। পেন্টোজের মধ্যে আমাদের কি অ্যালডোজ গ্রুপ বিশিষ্ট। 6 কার্বন বিশিষ্ট C6H12O6 একে বলে হেক্সোজ। গ্লুকোজ গ্যালাক্টোজ, তাহলে এটা মনে কি মনে গ্লু ফ্লু, ম্যানোজ, গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ। তার মধ্যে শুধু ফ্রুক্টোজ একটি কিটোজ, আর বাকি সবাই হচ্ছে যে আমাদের কি অ্যালডোজ। আর n is equal to 7, এটা হচ্ছে হেপ্টোজ, সেডোহেপ্টোলোজ। এটাকে কি বলবো আমরা সেডোহেপ্টোলোজ, এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো আমরা সেডোহেপ্টোলোজ। এরা সবাই হচ্ছে যে আমাদের কি, এরা সবাই হচ্ছে যে আমাদের এই মনোস্যাকারাইড, এরা সবাই কি আমাদের, এরা সবাই হচ্ছে মনোস্যাকারাইড। আশা করি মনোস্যাকারাইডটা ঠিকঠাক তুলছো, এই পেজটা অনেকে তুলতে পারোনি বলতেছে, তো জাস্ট একটা স্ন্যাপ নিয়ে রাখো, সামনে তুলো, ঠিক আছে। ক্লাস করার সময় ক্লাসের সাথে নোট করবা, নোট করতে যদি ক্লাসের ফ্লোতে নোট করতে যদি সমস্যা হয় তখন এই জায়গাটা গ্যাপ রেখে আগায় যাবা, ক্লাস এসে যখন ক্লাস স্লাইডের পিডিএফ দিব তখন সেখান থেকে নোটটা আগায় নিবা, ঠিক আছে।
এখন আসো যে আমাদের হচ্ছে এই জায়গাটা গেছে, একজন বলতেছে ভাই এক সাইড মুখস্থ করলে আরেক সাইড পারা যাবে। শোন, এই টেকনিক যদি আমি অ্যাপ্লাই করতে, তাহলে আমি তোরে কইতাম যে এক পাশ মুখস্থ রাখ, আরেক পাশ মুখস্থ রাখিস না। আমি যে টেকনিক দিই সেই টেকনিকে পড়ো, কারণ ভাইয়া তো যদি একাডেমিক পড়াই, অ্যাডমিশনও তো পড়াই। জানো তো আমাদের আলফা ব্যাচ মেডিকেলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ অনলাইনে। আমরা তো হচ্ছে যে পড়াচ্ছি, তাই না? আমরা তো পড়াচ্ছি লম্বা সময়। সো যে যেটা তোমার বুদ্ধি কাটবো এটা আমরাও বলে দিব। আসো এবার আসো যে আমরা হচ্ছে যে সামনের দিকে যদি আগাই, এতটুকু পর্যন্ত পড়লাম, সামনের দিকে যদি আগাই, আমরা হচ্ছে যে সামনের দিকে আগাইলে আমরা কি দেখতে পাবো? তো আমরা মনোস্যাকারাইড সব পড়ে পেয়েছি, যার নাম আছে মনোস্যাকারাইড। এবার আসো ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড সেগুলো পড়বো। একটা ছন্দ আমরা দিয়ে পড়বো, ইনফিনিটিসটা ইম্পর্টেন্ট। তাহলে এই পেজটা আমরা যা পড়লাম এটা কিন্তু এমসিকিউর জন্য 5 স্টার, মনে রাখবে। এটা কিন্তু এমসিকিউর জন্য 5 স্টার একটা জায়গা, যেটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা আসলে এত ইম্পর্টেন্ট, যা বলবো তাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আসো এবার আসো আমাদের হচ্ছে একটা কি বলে এটাকে, এটা হচ্ছে ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড এগুলা নিয়ে আমরা পড়ি। দেখো একটা ছন্দ মনে রাখবো, রাফি, আমার ফ্রেন্ড আছে রাফি, ফিজিক্স পড়ায় আমাদের অনলাইনে আলফাতে। রাফি স্কুটারে করে ভাব নিয়ে, 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 স্কুটারে করে ভাব নিয়ে শুক্রবার, গ্যাপ রাখো, মাঝে অনেক কিছু লিখবো। শুক্রবার সেল বাজারের মেলায় গেল, শুক্রবার সেল বাজারের মেলায় গেল, শুক্রবার সেল বাজারের মেলায় গেল টাকা নিয়ে। রাফি স্কুটারে করে ভাব নিয়ে শুক্রবার সেল বাজারের মেলায় গেল টাকা নিয়ে, ঠিক আছে? মেলায় গেল টাকা নিয়ে। তো রাফি কি করলো, যে আমাদের স্কুটারে করে ভাব নিয়ে শুক্রবার সেল বাজারে মেলায় গেল টাকা নিয়ে, উপরে নিচে গ্যাপ রাখা বড় করে একটা পেজ নিয়ে সুন্দর করে এই জিনিসটা লেখো। হলে কিটোজ নাই না, ওটা কোনো কিটোজ গ্রুপ বয়ে দেওয়া নেই, আমাদের জানার দরকার নাই। তো রাফি দিয়ে আমাদের নাম আসছে র্যাফিনোজ। রাফি দিয়ে যে নামটা আসে সেই নামটাকে কি বলবো আমরা? র্যাফিনোজ। রাফি দিয়ে কি নাম আসে? র্যাফিনোজ আসে। স্কুটার যে আছে, স্কুটার দিয়ে আসে হচ্ছে স্কারডোজ, স্কুটার দিয়ে কি আসে? স্কারডোজ। আর হচ্ছে স্ট্যাকিওজ, স্ট্যাকিওজ, স্কারডোজ এবং স্ট্যাকিওজ। ভাব দিয়ে কি আসে? ভাব দিয়ে আসে হচ্ছে বারবাকোস। ভাব দিয়ে কি আসে? ভাব দিয়ে আসে হচ্ছে বারবাকোস। ভাব দিয়ে কি আসে? ভাব দিয়ে আসে হচ্ছে বারবাকোস। ভাব দিয়ে কি আসে? ভাব দিয়ে আসে বারবাকোস। ভাব দিয়ে কি আসে? ভাব দিয়ে আসে হচ্ছে বারবাকোস। র্যাফিনোজ, স্কারডোজ, স্ট্যাকিওজ, ভাব দিয়ে কি? বারবাকোস। ভাব দিয়ে কি? বারবাকোস। সো এই যে আমাদের তিনটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই তিনটা নামের মধ্যে রাফির উপরে 3 লেখো, স্কুটারের উপরে 4 লেখো, ভাবের উপরে 5 লেখো, 3 4 5। এরা হচ্ছে সবাই অলিগোস্যাকারাইড। এরা সবাই কি? অলিগোস্যাকারাইড। অলিগো, এরা সবাই কি? অলিগোস্যাকারাইড। এরা সবাই অলিগোস্যাকারাইড। অলিগো মানে কি? অলিগো মানে স্বল্প। অলিগো মানে কি? অলিগো মানে স্বল্প। এরা সবাই কি আমাদের? এরা সবাই হচ্ছে অলিগোস্যাকারাইড। এরা সবাই কি? অলিগোস্যাকারাইড। আমরা জানি অলিগোস্যাকারাইড মানে অল্প স্যাকারাইড নিয়ে যারা গঠিত তাদেরকে বলবো আমরা অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডের মধ্যে আমাদের হচ্ছে এরা পড়ে। সো এই যে আমাদের র্যাফিনোজ, এরা 3টা মনোস্যাকারাইড নিয়ে গঠিত। স্কারডোজ, স্ট্যাকিওজ 4টা মনোস্যাকারাইড নিয়ে গঠিত। ভাব দিয়ে যে বারবাকোস আসে 5টা মনোস্যাকারাইড নিয়ে সে গঠিত। সো 3 থেকে 10টা মনোস্যাকারাইড নিয়ে গঠিত যৌগগুলাকে বলবো আমরা অলিগোস্যাকারাইড। তো দেখো এই যে আমাদের র্যাফিনোজ যে আছে, র্যাফিনোজ, র্যাফিনোজটা আমাদের আসবে কি? কি কি মিলে র্যাফিনোজ তৈরি হবে? র্যাফিনোজ তৈরি হবে আমাদের হচ্ছে গ্লুকোজ। র্যাফিনোজ তৈরি হবে আমাদের গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ প্লাস গ্যালাক্টোজ। 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 তাহলে দেখো গ্লুকোজ একটি মনোস্যাকারাইড তুমি জানো, ফ্রুক্টোজ একটি মনোস্যাকারাইড তুমি জানো, গ্যালাক্টোজ একটি মনোস্যাকারাইড তুমি জানো। সবগুলো কি আমাদের হেক্সোজ, কিন্তু সব হেক্সোজ। 3টা হেক্সোজ মিলে আমাদের এই র্যাফিনোজটা তৈরি হলো। তাইলে 3টা মনোস্যাকারাইড মিলে তৈরি হয়েছে, তাই এটাকে বলতে পারি আমরা একটা ট্রাইস্যাকারাইড। এটাকে কি বলতে পারি? ট্রাইস্যাকারাইড। তো আমাদের বায়োলজি বই ট্রাইস্যাকারাইড শব্দটা না রেখে এটাকে পুরো একটা আমব্রেলার নিচে নিয়ে আসছে, যেটাকে বলা হচ্ছে অলিগোস্যাকারাইড। যেটাকে কি বলছি আমরা? অলিগোস্যাকারাইড। স্কারডোজ এবং স্ট্যাকিওজ যে আছে আমাদের, স্কারডোজ এবং স্ট্যাকিওজ, এখানের মধ্যে আমাদের কয়টা মনোস্যাকারাইড? নাম থেকে বোঝা যাচ্ছে 4টা লিখছি। এটা একটা টেট্রাস্যাকারাইড, 4টা মনোস্যাকারাইড নিয়ে গঠিত। এরা সব অলিগোস্যাকারাইড নামক আমব্রেলা
মধ্যে চলে আসছে, মানে অলিগোস্যাকারাইডটা ইন জেনারেল এদেরকে আমরা অলিগোস্যাকারাইড বলে দিয়েছি। স্কার্ডোস, স্ট্যাকিওস এরা কিন্তু 4টা মনোস্যাকারাইড যুক্ত, তাই এদেরকে টেট্রাস্যাকারাইড। পরীক্ষায় যদি কখনো আসে নিচের কোনটি অলিগোস্যাকারাইড, তাহলে এদের নাম সবার আসবে, যে আমাদের হচ্ছে রাফিনোজ, স্কার্ডোস, স্ট্যাকিওস, বারবাকোস। যদি পরীক্ষায় বলে দেয় নিচের কোনটা একটা টেট্রাস্যাকারাইড, তাহলে তখন কিন্তু স্কার্ডোস আর স্ট্যাকিওস এর নাম আসবে। নিচের কোনটা পেন্টাস্যাকারাইড, তখন কিন্তু হচ্ছে বারবাকোস এর নাম আসবে। তাহলে স্কার্ডোস এবং স্ট্যাকিওস এরা কি আমাদের টেট্রাস্যাকারাইড। স্কার্ডোস এবং স্ট্যাকিওস যে আছে, স্কার্ডোস এবং স্ট্যাকিওস এর মধ্যে আমরা কি কি দেখতে পাই? এটা একটা টেট্রাস্যাকারাইড। স্কার্ডোস এবং স্ট্যাকিওস কি একটা টেট্রাস্যাকারাইড। কি স্যাকারাইড? টেট্রাস্যাকারাইড। কয়টা মনোস্যাকারাইড আছে? 4টা মনোস্যাকারাইড আছে। কি কি মনোস্যাকারাইড এর মধ্যে আছে চলো দেখি। একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে আমাদের ফ্রুক্টোজ, আর একটা হচ্ছে আমাদের গ্লুকোজ, ফ্রুক্টোজ আর 2 অণু গ্যালাক্টোজ। গ্লুকোজ, ফ্রুক্টোজ প্লাস হচ্ছে 2 অণু গ্যালাক্টোজ। গ্লুকোজ, ফ্রুক্টোজ আর 2 অণু গ্যালাক্টোজ। গ্লুকোজ, ফ্রুক্টোজ আর 2 অণু গ্যালাক্টোজ। এরা হচ্ছে মিলে আমাদের স্কার্ডোজ এবং স্ট্যাকিওস তৈরি করে। বারবাকোজ যে আমাদের রয়েছে, বারবাকোজ, বারবাকোজের মধ্যে আমাদের পাই হচ্ছে যে আমাদের 1 অণু গ্লুকোজ, 1 অণু ফ্রুক্টোজ আর 3 অণু গ্যালাক্টোজ মিলে বারবাকোজ তৈরি হয়। কয় অণু গ্যালাক্টোজ থাকে এই জায়গায়? 3 অণু গ্যালাক্টোজ। 3 অণু গ্যালাক্টোজ মিলে আমাদের হচ্ছে যে এই বারবাকোজ নামক পেন্টাস্যাকারাইড তৈরি হয়। তাহলে দেখো যে এই রাফিনোজ নামক ট্রাইস্যাকারাইডে 3টা মনোস্যাকারাইড গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ থাকে। স্কুটার দিয়ে যে স্কার্ডোজ এবং স্ট্যাকিওস আছে, দুইটার মধ্যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, 2 অণু গ্যালাক্টোজ থাকে। এরা সবাই টেট্রাস্যাকারাইড। বারবাকোজে হচ্ছে যে আমাদের কি থাকে? বারবাকোজে 3টা মনোস্যাকারাইড থাকে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, 3টা গ্যালাক্টোজ। এটা একটা পেন্টাস্যাকারাইড, এটা টেট্রাস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড। সবাই মিলে তৈরি হবে অলিগোস্যাকারাইড। সবাই মিলে কি তৈরি হবে? অলিগোস্যাকারাইড। ঠিক আছে, দেখছি এতটুকু। ওকে, তো গ্রাফিকি টেট্রাস্যাকারাইড না, টেট্রা না, ট্রাই। 3টা মানে ট্রাই, 4টা মানে টেট্রা, 5টা মানে পেন্টা। ওকে, এখন আসো যে আমরা হচ্ছে যে নেক্সট এই যে আমাদের এই জায়গাটা, এখান থেকে আমরা এইখানে আমরা কিছু নাম পড়বো যারা সবাই ডাইস্যাকারাইড। সো শুক্রবার এই শব্দটা দিয়ে আসে সুক্রোজ। সেল বাজার এই শব্দটা দিয়ে আসে হচ্ছে সেলোবায়োস, সেলোবায়োস। মেলায় এই শব্দটা দিয়ে আসে হচ্ছে আমাদের মলটোজ, মলটোজ। গ্যালোর ল দিয়ে আসে হচ্ছে আমাদের ল্যাকটোজ। গ্যালোর ল দিয়ে কি আসে? ল্যাকটোজ। টাকার ট দিয়ে আসে কি? টাকার ট দিয়ে আসে হচ্ছে ট্রেহালোজ, 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 ট্রেহালোজ। ঠিক আছে, ট্রেহালোজ। তো এই যে আমাদের সুক্রোজ যে আছে, এই সুক্রোজটাকে আমরা কি বলি? এই সুক্রোজটাকে আমরা কি বলি? সুক্রোজ। এই সুক্রোজটা আমাদের কি এখন? তাহলে এখানে যা নাম বললাম সবাই হচ্ছে ডাইস্যাকারাইড। সবাই কি? ডাইস্যাকারাইড। আর উপরে যে কয়টা নাম বললাম এরা হচ্ছে অলিগোস্যাকারাইড। এর মধ্যে তিনটা মনোস্যাকারাইড থাকলে ট্রাইস্যাকারাইড, 4টা থাকলে টেট্রা, 5টা থাকলে পেন্টা। তো এখন হচ্ছে যে আমাদের, এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে কি? এখন আমরা যাব হচ্ছে যে এরা সবাই ডাইস্যাকারাইড। তো এখানে আমি কিছু কথা লিখবো, একটু বুঝতে কষ্ট হবে, কোনো সমস্যা নেই, জাস্ট লেখো। সামনে যখন আমরা এগুলো পড়বো তখন তুমি বুঝে যাবা যে আমাদের সুক্রোজটা তৈরি হয় আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ মিলে। মনে হবে ভাই আলফা কি বিটা কি, কোনো সমস্যা নাই, এগুলো বুঝবো। মানে সহজ ভাষায় মনে রাখতে পারো সুক্রোজ তৈরি হয় গ্লুকোজ আর ফ্রুক্টোজ দিয়ে। সো গ্লুকোজের আলফা ডি ভ্যারিয়েন্টটা, ফ্রুক্টোজের বিটা ডি ভ্যারিয়েন্টটা। সেলোবায়োসটা তৈরি হয় হচ্ছে আমাদের বিটা ডি গ্লুকোজ। এটা জাস্ট লিখে রাখো, এখন সামনে গিয়ে হচ্ছে যে আমরা পড়বো, হ্যাঁ বুঝবো। যখন আমরা আলফা ডি বিটা ডি গুলো তোমাদের পড়াবো, সংকেতে এঁকে দেখাবো, তখন তুমি জিনিসগুলো বুঝে যাবা, কোনো প্যারা নাই। তাহলে হচ্ছে আমাদের কি এটা? 2টা বিটা ডি গ্লুকোজ মিলে তৈরি হয় হচ্ছে সেলোবায়োস। মল্টোজ তৈরি হয় কিভাবে? মল্টোজ তৈরি হয় হচ্ছে আমাদের 2টা আলফা ডি গ্লুকোজ। তো এখানে 2টা মনোস্যাকারাইড মিলে তৈরি হবে, তাই তো ডাইস্যাকারাইড, তাই না? আলফা ডি গ্লুকোজ প্লাস আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ প্লাস আলফা ডি গ্লুকোজ। ল্যাকটোজটা তৈরি হয় হচ্ছে আমাদের গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ দিয়ে। ল্যাকটোজটা তৈরি হয় কি দিয়ে? ল্যাকটোজটা তৈরি হয় গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। ল্যাকটোজটা তৈরি হয় গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ দিয়ে। এখানে আলফা বিটার কোনো কথা বলা হয় নাই। ট্রিহালোজটা তৈরি হয় হচ্ছে আমাদের কি? ট্রিহালোজটা তৈরি হয় আলফা ডি গ্লুকোজ আর আলফা ডি গ্লুকোজ মিলে। ট্রিহালোজটা তৈরি আলফা ডি গ্লুকোজ আর আলফা ডি গ্লুকোজ মিলে। এটা জাস্ট লিখে রাখো ভাইয়া, সামনে এই আলফা ডি বিটা ডি বুঝাইলে তখন তোমার জন্য জিনিসটা হচ্ছে সহজ হয়ে যাবে। এখন জাস্ট লিখে রাখো জিনিসটা, লেখা শেষ হইলে জানাও যে আমি লিখছি।
ওকে, তাহলে এতটুকু বিষয় হচ্ছে যে আমরা সুন্দর করে হচ্ছে পড়তে পারলাম, এতটুকু বিষয় আমরা সুন্দর করে হচ্ছে বুঝলাম, দেখলাম, শুনলাম। তাহলে আমরা অলিগোস্যাকারাইড মানে বললাম র্যাফিনোজ, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, স্কার্ডোজ, স্ট্যাকিওস, পেন্টাস্যাকারাইড, বারবাকোজ, এরা সব ডাইস্যাকারাইড। তাহলে আমার সাথে একবার জাস্ট নাম উচ্চারণ করে যাও। সুক্রোজ মানে কি, নামগুলো জাস্ট উচ্চারণ করে যাও, সামনে গেলেই বুঝাই দিচ্ছি আলফা ডি কি বিটা ডি কি, আমরা একটু পরে হচ্ছে যে এই জায়গা পড়বো। জাস্ট আমার সাথে নামটা উচ্চারণ করে যাও, যে আমাদের কি, যে আমাদের এই যে সুক্রোজ, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি ফ্রুক্টোজ, সেলোবায়োজ, সেল বাজার দিয়ে এসে সেলোবায়োজ, বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, মল্টোজ, আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, ল্যাকটোজ, গ্লুকোজ আর গ্যালাক্টোজ, ট্রিহালোজ, আলফা ডি গ্লুকোজ আর আলফা ডি গ্লুকোজ। সেই জায়গাটায় আমরা আবার আসবো, এই জায়গাটা সামনে রেখে যাও আর আমার সাথে একটু উচ্চারণ করো। সুক্রোজ মানে কি, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি ফ্রুক্টোজ। সেলোবায়োজ মানে কি, বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ। মল্টোজ মানে কি, আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। ল্যাকটোজ মানে কি, গ্লুকোজ আর গ্যালাক্টোজ। ট্রিহালোজ মানে কি, আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। ওকে, ক্লিয়ার? আসো এবার আসো যে আমরা হচ্ছে তাহলে মনোস্যাকারাইড, তাহলে এই জায়গাটায় খেয়াল করে দেখো, তোমার যদি আমি এখানে দেখাই, মনোস্যাকারাইডের নাম জানা শেষ, ডাইস্যাকারাইডের নাম জানা শেষ, অলিগোস্যাকারাইডের নাম জানা শেষ, বাকি কি আছে, পলিস্যাকারাইড। নাম জানাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মল্টোজে একটা আলফা, আলফা গ্লুকোজ, দুইটা আলফা গ্লুকোজ নিয়ে, ইয়েস মল্টোজ দুইটা আলফা গ্লুকোজ নিয়ে গঠিত। এখানে একটা ভেজাল আছে দেখো, মল্টোজও দুইটা আলফা গ্লুকোজ নিয়ে গঠিত, ট্রিহালোজও দুইটা আলফা গ্লুকোজ নিয়ে গঠিত, কিন্তু পার্থক্য কিভাবে এটা আমরা সামনে জানবো, এটা এখন লিখলাম না, এটা আমরা লিখলাম না। আসো এখন আসো যে আমাদের হচ্ছে পলিস্যাকারাইড, এখন আসো আমাদের কি, পলিস্যাকারাইড, এখন আসো আমাদের হচ্ছে পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে হচ্ছে মোর দেন 10 মনোস্যাকারাইড আমাদের থাকবে, মোর দেন 10 মনোস্যাকারাইড আমাদের থাকলে তখন তাকে আমরা বলবো পলিস্যাকারাইড। মোর দেন 10 পলিস্যাকারাইড যদি আমাদের থাকে, সরি মোর দেন 10 মনোস্যাকারাইড যদি আমাদের থাকে, মোর দেন 10 মনোস্যাকারাইড আছে, তখন তাকে কি বলবো আমরা, পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইডের মধ্যে আমাদের দুই টাইপের পলিস্যাকারাইড আছে, একটা হচ্ছে সঞ্চয়ী আর একটা হচ্ছে সঞ্চয়ী পলিস্যাকারাইড, আরেকটা হচ্ছে যে আমাদের গাঠনিক পলিস্যাকারাইড। সঞ্চয়ী আরেকটা হচ্ছে গাঠনিক, সঞ্চয়ী আরেকটা কি, গাঠনিক। সো পলিস্যাকারাইডের মধ্যে গাঠনিক পলিস্যাকারাইড হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ, এবং হচ্ছে যে আমাদের লিগনিন, সেলুলোজ, হেমিসেলুলোজ আর কি, লিগনিন, সেলুলোজ, হেমিসেলুলোজ এবং লিগনিন। আর সঞ্চয়ের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে প্রাণীদের সঞ্চিত খাদ্য, কি বলতো, প্রাণী, উদ্ভিদের সঞ্চিত খাদ্য আর প্রাণীদের সঞ্চিত খাদ্য, স্টার্চ এবং হচ্ছে গ্লাইকোজেন, স্টার্চ এবং হচ্ছে গ্লাইকোজেন, স্টার্চ এবং গ্লাইকোজেন। স্টার্চটা হচ্ছে আমাদের উদ্ভিদের সঞ্চিত খাদ্য আর গ্লাইকোজেন হচ্ছে প্রাণীদের সঞ্চিত খাদ্য। স্টার্চটা হচ্ছে আলফা ডি গ্লুকোজের পলিমার, স্টার্চটা হচ্ছে আমাদের আলফা ডি গ্লুকোজ পলিমার, স্টার্চটা হচ্ছে আলফা ডি গ্লুকোজের পলিমার, বিশাল বড় এক পলিমার, আমরা সংকেত শিখবো। আর গ্লাইকোজেনটাও আলফা ডি গ্লুকোজের পলিমার, যেটা ছোটখাটো পলিমার, এটা আমাদের হচ্ছে স্টার্চ তুলনায় অনেক ছোট, আমরা এটাও শিখবো। তাহলে আমাদের দেখো যে স্টার্চ আলফা ডি গ্লুকোজের পলিমার, গ্লাইকোজেন আলফা ডি গ্লুকোজের পলিমার, তাহলে স্টার্চ আলফা ডি গ্লুকোজের পলিমার, গ্লাইকোজেন আলফা ডি গ্লুকোজের পলিমার। একদম বলছে পেকটিন, হ্যাঁ পেকটিনও না, বইয়ের মধ্যে আছে লিগনিন, পেকটিন, এরা। তাহলে স্টার্চ আলফা ডি গ্লুকোজের পলিমার, আমাদের গ্লাইকোজেন আলফা ডি গ্লুকোজের পলিমার। আর সেলুলোজ যে আছে, সেলুলোজটা হচ্ছে আমাদের বিটা ডি গ্লুকোজের পলিমার। সেলুলোজটা কি আমাদের, সেলুলোজটা হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার, গ্লুকোজের পলিমার। সেলুলোজটা কি, বিটা ডি গ্লুকোজের পলিমার। তাহলে বিটা ডি গ্লুকোজের পলিমার কে, সেলুলোজ। 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 ক্লিয়ার এতটুকু? ওকে, এখন আসো যে তাহলে আমরা সব কিছুর নাম শিখে ফেলছি, নাম শিখে শেষ। নাম শিখলে কি দায়িত্ব শেষ হয়? নাম শিখলে দায়িত্বটা বাড়ে। এখন আমাদের সংকেত শিখতে হবে, চলো আমাদের সংকেত শিখি। আমরা একটা একটা করে শুরু করি। তো আমরা হচ্ছে যে ট্রায়োস দিয়ে শুরু করি, হ্যাঁ ট্রায়োস। তো আমাদের
তাহলে আমরা প্রত্যেকের নাম জানছি আলহামদুলিল্লাহ, মনোস্যাকারাইডের নাম জানছি, ডাইস্যাকারাইডের নাম জানছি, অলিগোস্যাকারাইডের নাম জানছি, পলিস্যাকারাইডের নাম জানছি। এখন আমরা প্রয়োজনীয় সংকেত শিখবো সবাই। তো নাম জানাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। পরীক্ষায় নাম আসবে, নিচের কোনটি মনোস্যাকারাইড, নিচের কোনটি ডাইস্যাকারাইড, নিচের কোনটি অলিগোস্যাকারাইড, নিচের কোনটি পলিস্যাকারাইড, কোনটা সঞ্চয়ী পলিস্যাকারাইড, কোনটা গার্ডেনিং পলিস্যাকারাইড, কোনটা ট্রাইস্যাকারাইড, কোনটা ডাইস্যাকারাইড, কোন ডাইস্যাকারাইড কিভাবে তৈরি হয়, কোনটা মনোস্যাকারাইড, কোনটা এক্সোস, কোনটা পেন্টোজ। সেই জায়গাটা একদম সুন্দর করে ভেজে পড়ে দিছি, সেম ভাবে পড়ো। বই খোলার দরকার নেই, যেমনে পড়ে দিছি এমনি পড়তে থাকবে। বই যখন খুলতে হবে আমি বলবো বই খুলো, ঠিক আছে? এখন আসলে আমাদের হচ্ছে যে আমরা একটা একটা করে পড়া শুরু করি। তো যেমন আমাদের হচ্ছে ট্রায়োস, আমরা হচ্ছে ট্রায়োসের মধ্যে আমাদের হচ্ছে দুইটা উদাহরণ আছে, যে একটা হচ্ছে গ্লিসারোলডিহাইড আর একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি। দেখো ট্রায়োসের মধ্যে আমাদের দুইটা উদাহরণ আছে, তাই তো? ট্রায়োসের ক্ষেত্রে আমাদের দুইটা উদাহরণ আছে, যে সংকেত আমরা একটু শিখাবো তোমাদেরকে। গ্লিসারোলডিহাইড আর একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন, ডাইহাইড্রোক্সি অ্যাসিটন, ডাইহাইড্রোক্সি অ্যাসিটন, ডাইহাইড্রোক্সি অ্যাসিটন। এরা হচ্ছে আমাদের ট্রায়োস। কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। তো আমাদের হচ্ছে 3 কার্বন বিশিষ্ট মানে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন। এখানে আমাদের হচ্ছে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন রয়েছে। তো প্রথম যে কার্বন আছে, প্রথম কার্বনে আমাদের এখানে পাবো অ্যালডিহাইড মূলক পাবো। কি পাবো? অ্যালডিহাইড মূলক পাবো। আর এটার মধ্যে আমরা অ্যালডিহাইড মূলক পেয়েছি, কারণ গ্লিসারোলডিহাইড নামের মধ্যে আছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড সবসময় 1 নম্বর কার্বনে যুক্ত হবে। অর্গানিক কেমিস্ট্রি যদি পড়ে না থাকো পড়ে নিও, খুবই মজাদার জিনিস। আমাদের অ্যালডিহাইড সবসময় কয় নম্বর কার্বনে দেখবে? 1 নম্বর কার্বনে। কেউ কি বলতে পারবে আমাকে কমেন্টে অ্যালডিহাইড ছাড়া আর কোন কার্যকারী মূলক সবসময় 1 নম্বর কার্বনে বসে? এটা তোমরা একটু কমেন্টে জানাই দিও, দেখি তোমাদের কেমিস্ট্রি অবস্থা কি। তোমাদের যাদের কেমিস্ট্রি অবস্থা খারাপ, কেমিস্ট্রির জন্য কিন্তু শান্ত ভাইয়া তোমাদের জন্য কোর্স আনতেছে, যে একটা মনে 30 ডে মনে হয় কেমিস্ট্রির একটা কোর্স নিবে। এখন কথা দেখো যে আমাদের গ্লিসারোলডিহাইড কি, আমাদের অ্যালডিহাইড মূলক আছে। কি আছে? অ্যালডিহাইড মূলক থাকবে গ্লিসারোলডিহাইড এর মধ্যে। এই অ্যালডিহাইড মূলকটা কয় নাম্বার? অ্যালডিহাইড মূলকটা যেখানে সেটা 1 নম্বর কার্বন, মনে রাখবা। অ্যালডিহাইড মূলক সবসময় 1 নম্বর কার্বন। আর কিটোন কখনোই 1 নম্বর কার্বন হবে না। অ্যালডিহাইড যেখানে সেখান থেকে লাইন শুরু হবে, সেখান থেকে 1 নম্বর কার্বন কাউন্ট শুরু হবে। বাট কিটোন কখনোই 1 নম্বর কার্বন হতে পারবে না, কারণ কিটোন মূলক হচ্ছে সি ডাবল বন্ড ও। সি ডাবল বন্ড ও হচ্ছে কিটোন মূলক। সি ডাবল বন্ড ও কি আমাদের কিটোন মূলক। এখন এই যে আমাদের কিটোন মূলক সি ডাবল বন্ড ও, এটা যদি আমি প্রান্তীয় কার্বনে দিই, এখানে একটা এইচ যুক্ত হয়, কি হয়ে যাবে? অ্যালডিহাইড মূলক হয়ে যাবে, তাই না? সো কিটোন কখনো প্রান্তীয় কার্বন হবে না। সো কিটোন সবসময় হচ্ছে মাঝামাঝি বসবে। সো আমাদের এখানে মাঝামাঝি মানে 2 নম্বর কার্বন, 2 নম্বর কার্বনে আমাদের কিটোন মূলক বসলো। বসলে কি হয়ে গেল? যে আমাদের কার্বন কার্বন ডাবল বন্ড দিয়ে অক্সিজেন আছে, 2 হাত, আর 2 পাশে 2টা হাত, 4টা হাত হয়ে গেল, আমাদের কিটোন হয়ে গেল। ইয়েস, ভেরি গুড। প্রশ্ন উত্তর দিছে আমাকে হচ্ছে আয়মান হাসান খান, প্রজ্ঞা দেবনাথ, ফারিয়া মিন। ইয়েস, কার্বক্সিলিক অ্যাসিড মূলক আমাদের সবসময় 1 নম্বর কার্বনে বসে। তো এখন আমাদের বাকি হাতগুলো খালি না? এই 2টা হাত খালি, এখানে 3টা হাত খালি, এখানে আমাদের 3টা হাত খালি, এখানে আমাদের 3টা হাত খালি। সো আমাদের হচ্ছে এখানে এক পাশে এইচ হবে, এক পাশে ওএইচ হবে, আর এখানে 2 পাশে হাইড্রোজেন, এক পাশে ওএইচ। সেটা কিভাবে লেখা যায়? CH2OH লেখা যায়। সো প্রান্তীয় কার্বনে যদি হচ্ছে কোনো মূলক না থাকে, 2 পাশে 2টা হাইড্রোজেন, এক পাশে একটা OH কে আমরা এভাবে লিখতে পারি CH2OH। লিখতে পারি কি আমাদের? CH2OH, 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 ঠিক আছে? CH2OH, CH2OH। ওকে, এই হচ্ছে আমাদের কথা। ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, গ্লিসারোলডিহাইড, আরেকটা হচ্ছে আমাদের কি? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। গ্লিসারোলডিহাইড আরেকটা কি আমাদের? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। গ্লিসারোলডিহাইড আরেকটা কি আমাদের? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। ঠিক আছে? ট্রায়াস ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার এতটুক? আসো এবার তাহলে আমরা ট্রায়াস এর সংকেত শিখলাম। এতটুকু শেখাই তোমার কাজ, নাম জেনে যাও। ট্রায়াসের নাম শুনতে সংকেত দেখে গেছো, হ্যাপি? হ্যাপি। এখন তার সাথে হচ্ছে আমাদের, আচ্ছা এই চ্যাপ্টারটা আরো ইম্পর্টেন্স কি জানো? এই চ্যাপ্টার বুঝলে বোটানি চ্যাপ্টার 9 বোঝা সহজ হয়ে যায়। এই চ্যাপ্টার যে বুঝবে তার জন্য বোটানি চ্যাপ্টার 9 সহজ। এই চ্যাপ্টার যে বুঝবে না তার জন্য বোটানি চ্যাপ্টার 9 কঠিন, জন্মের কঠিন, শুধু কঠিন না। এবার আসো আমাদের হচ্ছে টেট্রুস। এবার আসো আমাদের হচ্ছে টেট্রুস। টেট্রুস তো দুইজন, একটা হচ্ছে ইরিথ্রোজ আর একটা ইরিথ্রুলোজ। ইরিথ্রোলোলোজ 1 2 3 4 কার্বন। এখানে কি 1 2 3 4 কার্বন। সো আমাদের ইথ্রোজ যেটা, এখানে অ্যালডিহাইড মূলক, ইথ্রুলোজ যেটা, সেখানে আমাদের কিটোন মূলক হবে। বাকি হাতগুলা আমাদের হচ্ছে এই পাশটা CH2OH, এই দুই পাশে কি CH2, এই পাশে CH2OH, এই পাশে CH2OH, আর আমাদের এখানে কি একটা H, এখানে একটা OH, আর এখানে দুই পাশে একটা HOH, এখানে আমাদের হচ্ছে HOH। তো আমাদের এখানে হচ্ছে আমাদের এইটা হবে ইরিথ্রোজ। এটা কি আমাদের? এটা হবে ইরিথ্রোজ। এটা কি আমাদের? ইরিথ্রোজ। এটা কি আমাদের? ইরিথ্রোজ। এটা কি আমাদের? ইরিথ্রোজ। আর এটা হচ্ছে আমাদের ইরিথ্রোলুলোজ। ইরিথ্রোলুলোজ। ওকে, ইরিথ্রোলুলোজ। এই হচ্ছে যে আমাদের দুইটা সংকেত।
হ্যাঁ, দুটো সংকেত আমরা হচ্ছে যে দেখলাম, দুটো সংকেত আমাদের দেখে ভালো লাগলো। এর মধ্যে হচ্ছে যে আমাদের একটা কথা বইয়ে বলা আছে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইরিথ্রোজ 4-ফসফেট। এই ইরিথ্রোজ 4-ফসফেট আমাদের হচ্ছে শ্বসনে C3 চক্রে আমাদের হচ্ছে ব্যবহার হয়। ইরিথ্রোজ 4-ফসফেট, ইরিথ্রোজ 4-ফসফেট আমাদের হচ্ছে ইরিথ্রোজ 4-ফসফেট। ইরিথ্রোজ কি 4-ফসফেট, ইরিথ্রোজ 4-ফসফেট আমাদের হচ্ছে C3 চক্রে ব্যবহৃত হয়। এটা একটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট জিনিস, মনে রাখতে পারো, ইরিথ্রোজ 4-ফসফেট C3 চক্রে ব্যবহৃত হয়। একটা কথা মনে রাখবা, ফসফেট সবসময় প্রান্তীয় কার্বনে যুক্ত হয়। ফসফেট সবসময় প্রান্তীয় কার্বনে যুক্ত হয়। ফসফেট সবসময় কি হয়? প্রান্তীয় কার্বনে যুক্ত হয়। সো ফসফেট সবসময় প্রান্তীয় কার্বনে যুক্ত হতে যাবে। সো এটা 4 কার্বন বিশিষ্ট হয়, একে হবে নাহলে 4 হবে। একে হওয়ার কোনো সুযোগ আছে? একে অ্যালডিহাইড মূলক, এখানে কোনো কিছু এসে যুক্ত দিতে পারবে না। এইখান থেকে একটা হাইড্রোজেন সরাইয়া এখানে একটা ফসফেট গ্রুপ যুক্ত দিতে পারবে। সো ইরিথ্রোজ 4-ফসফেট তৈরি সম্ভব। ইরিথ্রোজের 1 নম্বর কার্বনে কিন্তু ফসফেট যুক্ত হওয়া সম্ভব না। এখানে আবার সম্ভব। এখানে দেখো, এখানে এই প্রান্তীয় কার্বন সবসময় মনে রাখবা, ফসফেট গ্রুপ প্রান্তীয় কার্বনে যুক্ত হয়। এখানে আমাদের কিন্তু প্রান্তীয় কার্বনে কোনো কার্যকারী মূলক নেই, এখানেও প্রান্তীয় কার্বনে কোনো কার্যকারী মূলক নেই। এখানে ফসফেট সরাইতে পারবে, এখানেও ফসফেট সরাইতে পারবে। সো ফসফেট সবসময় প্রান্তীয় কার্বনে যুক্ত হয়। যদি একটা হয় সেটা শেষ প্রান্তীয় কার্বন। ধরো 4 কার্বন বিশিষ্ট 4 নম্বরে, 5 কার্বন বিশিষ্ট 5 নম্বরে, 6 কার্বন বিশিষ্ট 6 নম্বরে ফসফেট যুক্ত হবে। প্রান্তীয় কার্বনে সবসময় ফসফেট যুক্ত হয়। এটা জাস্ট শুনে রাখো, সামনে অনেক জায়গায় এই কথাটা আমাদের কাজে দিবে। তাহলে আমরা টেট্রোজ দেখলাম, এবার আসো আমাদের পেন্টোজ। পেন্টোজ যে আছে, পেন্টোজের মধ্যে আমাদের হচ্ছে পেন্টোজ। পেন্টোজের মধ্যে তো অনেক নাম আছে, তাই তো? পেন্টোজের নামগুলো হচ্ছে কি আমাকে বলতে পারবা? পেন্টোজের নামগুলো কি কি মনে আছে? রাই আর জাই কোথায় থাকে? আরবে। কেমন ধরনের হাউস? পেন্ট হাউস। রাই দিয়ে কি? রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, রাইবুলোজ। জাই দিয়ে কি? জাইলোজ, জাইলুলোজ। আর আরব দিয়ে কি? অ্যারাবিনোজ। তাহলে এখানে আমাদের অনেক সংকেত আছে। এত সংকেত আসলে আমাদের দরকার নাই, এতগুলো আমরা শেখারও প্রয়োজনীয়তা নাই। আমাদের যেটা লাগবে, যে দুইটা আমাদের জন্য লাগবে, একটা হচ্ছে রাইবোজ আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। একটা হচ্ছে রাইবোজ আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। একটা হচ্ছে রাইবোজ আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। সো আমাদের রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের সংকেত আমরা দেখছি 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন। সেই 5 কার্বনে এখানে পাবো CH2OH আর এখানে পাবো CHO। এখানে আমাদের পাবো হচ্ছে 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন। এখানে পাবো CH2OH আর এখানে পাবো হচ্ছে আমরা CHO। এখানে কি পাবো আমরা? CHO। এখানে কি পাবো আমরা? CHO। এখানে পাবো CHO। এখন হচ্ছে যে আমরা এখানে যেটা মূল সমস্যা, যেটা এখানে 2 নম্বর কার্বনে এখানে H, এখানে OH, আর এখানে 2 নম্বর কার্বনে H, এখানে অক্সিজেনটা তো অপসারিত হয়, এখানে থাকে আমাদের H, ও অক্সিজেন থাকে না। সেখানে আমাদের H, এখানে OH, এখানে আমাদের H, এখানে হচ্ছে আমাদের OH, এখানে আমাদের হচ্ছে যে H, এখানে আমাদের OH, এখানে আমাদের হচ্ছে H, আর এখানে কি আমাদের OH বসলো। তাহলে এটা হচ্ছে রাইবোজ, এটা হচ্ছে আমাদের ডিঅক্সি রাইবোজ। রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ, রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ। তো আমরা এই দুইটা সংকেত জানি। এই দুইটাকে চাইলে কিন্তু আমরা রিং স্ট্রাকচারও কনভার্ট করে আমরা কিন্তু পড়ি। এদের রিং স্ট্রাকচার আমরা পড়ি, যদিও এটা আমাদের প্রথম অধ্যায়ে লাগবে। এই অধ্যায়ে রিং স্ট্রাকচার লাগবে না, এই অধ্যায়ে আমাদের এরকম চেইন স্ট্রাকচার দেখলে আমাদের জন্য হয়ে যাবে। এদের রিং স্ট্রাকচার আমাদের যাওয়ার কোনো দরকার নাই। সো রাইবোজের ক্ষেত্রে আমাদের রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ, এখানে আমরা সংকেতটা দেখছি। সংকেতের পাশাপাশি আমরা কিছু বিশেষ কথা এদের থেকে জানতে পারি, যে রাইবোজটা আমাদের আরএনএ এর প্রধান উপাদান, আরএনএ তৈরিতে ব্যবহৃত হয়। রাইবোজটা হচ্ছে আমাদের আরএনএ তৈরিতে ব্যবহৃত হয়। রাইবোজটা হচ্ছে আমাদের আরএনএ তৈরিতে ব্যবহৃত হয়। রাইবোজটা আমাদের আরএনএ তৈরিতে ব্যবহৃত হয়। আর ডিঅক্সি রাইবোজটা হচ্ছে আমাদের ডিএনএ তৈরিতে ব্যবহৃত হয়। ডিঅক্সি রাইবোজটা কোথায় ব্যবহৃত হয়? ডিএনএ তৈরিতে ব্যবহৃত হয়। রাইবোজটা হচ্ছে আমাদের কি? আরএনএ তৈরিতে ব্যবহৃত হয়। আর ডিঅক্সি রাইবোজটা কি? ডিএনএ তৈরিতে ব্যবহৃত হয়। রাইবোজটা আমাদের হচ্ছে, রাইবোজটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, এই রাইবোজের সাথে HCl যুক্ত করলে, HCl যুক্ত করলে একটা অ্যাসিড তৈরি হয়, যার নাম হচ্ছে ফারফিউরাল অ্যাসিড তৈরি হয়। যার নাম কি? ফারফিউরাল, ফারফিউরাল অ্যাসিড তৈরি। তাইলে HCl যুক্ত করলে কি হয়? আমাদের ফারফিউরাল অ্যাসিড তৈরি হয়। আর এটার সাথে যদি আমি হচ্ছে ডিঅক্সি রাইবোজের সাথে যদি HCl যোগ করি, HCl যুক্ত করলে লেভুলিনিক অ্যাসিড তৈরি। HCl যুক্ত করলে লেভুলিনিক অ্যাসিড তৈরি। HCl যুক্ত করলে লেভুলিনিক অ্যাসিড তৈরি হয়। লেভুলিনিক
অ্যাসিড তৈরি হয়, লেবুলিনিক অ্যাসিড তৈরি হয়, লেবুলিনিক অ্যাসিড তৈরি হয়, লেবুলিনিক অ্যাসিড তৈরি হয়। ওকে, এতটুকু কথা আমরা মনে রাখলাম। এখন হচ্ছে যে আমাদের পেন্টোজটা যে আছে, এখানে আমরা মনে রাখবো হচ্ছে এটার গলনাঙ্ক, এটার জন্য একটা স্পেশাল কথা মনে রাখবা, এর গলনাঙ্ক হচ্ছে 95°C, গলনাঙ্ক 95°C, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে এইটুকু কথাবার্তা মনে রাখার চেষ্টা করবো। প্রথম লাইনটা আমার চোখ বন্ধ করে মনে থাকবে, বাকি জিনিসগুলো হচ্ছে যে আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। তো ডিঅক্সিরাইবোজ সুগারের ক্ষেত্রে আমরা ভালো করে জানি যে 2 নং কার্বনে অক্সিজেন নেই। তো এই আর কোন সংকেত যে রাইবোলোজ, তারপর হচ্ছে জাইলুলোজ, এদের সংকেত দেখা শোনা বোঝার কোনো দরকার হচ্ছে নাই, কোনো দরকার নেই। এতটুকু পর্যন্ত জানলে আমার জন্য হয়ে যাবে। ওকে, এখন আসা যাক আমাদের এটা পেন্টোজ গেল। এখন আমাদের আসল যে ইম্পর্টেন্স এর জায়গা সেটা হচ্ছে হেক্সোস। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি? হেক্সোস। হেক্সোসের মধ্যে গ্লুকোজ শেখাটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। হেক্সোস, আমরা এখন পড়বো হেক্সোস। তো হেক্সোসের মধ্যে তো আমরা কি কি আছে আমরা জানি। হেক্সোসের সংকেত আমরা জানি যে C6H12O6, এটা কিসের সংকেত? আমাদের হেক্সোসের সংকেত। হেক্সোসের সংকেত কি? C6H12O6। কার সংকেত? হেক্সোসের সংকেত। আসো, এখন আসা যাক হচ্ছে আমাদের কি কি বিষয়, আমাদের হচ্ছে এক্সট্রা অ্যাডন আমাদের বুঝতে হবে, শিখতে হবে। দেখো, আমাদের হচ্ছে হেক্সোজের বোঝার আগে আমাকে একটা জিনিস তোমাকে আমি একটু বুঝাই, সেটা হচ্ছে সমানুতা। কেমিস্ট্রিতে তোমরা পড়ছো কি না আমি জানি না, আমি তোমাকে একটু বলি। সেটা হচ্ছে কেমিস্ট্রিতে একটা বিশেষ সমানুতা আছে, সেটা হচ্ছে আলোক সক্রিয় সমানুতা। হেক্সোজ বোঝার আগে আমাকে এই জিনিসটা বুঝতে হবে, আলোক সক্রিয় সমানুতা কি? আলোক সক্রিয় সমানুতা, আলোক সক্রিয় সমানুতা, বা ইংরেজিতে বলা হয় হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমারিজম। অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমারিজম, অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমারিজম, অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমারিজম, অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমারিজম, অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমারিজম। আজকে যারা ক্লাসটা করছো, ক্লাসটা নোট করছো, ক্লাস নোটটা পোস্ট করে ব্যাটেলস অফ বায়োলজি গ্রুপে একটু রিভিউ দিয়ে দিবা ক্লাসের বিষয়। 2 নং কার্বনে অক্সিজেন থাকে না, এটা কি ডিঅক্সিরাইবোজের বৈশিষ্ট্য নাকি? এটা ডিঅক্সিরাইবোজের একটা অন্যতম বৈশিষ্ট্য। তো এটা কি তোমাদের মনে আছে? তাহলে আমাদের যদি দুটি যৌগের, যদি এটা প্রশ্ন কিনা অবশ্যই পড়ার কথা, যদি দুটি যৌগের আণবিক সংকেত, আণবিক সংকেত, গাঠনিক সংকেত, যদি দুটি যৌগের আণবিক সংকেত, যদি দুটি যৌগের গাঠনিক সংকেত, যদি দুটি যৌগের হচ্ছে ভৌত ধর্ম, যদি দুইটা যৌগের আমাদের হচ্ছে ভৌত ধর্ম, যদি দুটি যৌগের আমাদের হচ্ছে রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম একই হয়, কি হয়? আমাদের একই হয়। তাহলে আমাদের খেয়াল করে দেখি আমরা যে দুইটা যৌগের আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, ভৌত ধর্ম এক, রাসায়নিক ধর্ম এক। দুইটা যৌগের কি? আণবিক ধর্ম এক, আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, ভৌত ধর্ম এক, রাসায়নিক ধর্ম এক। সবকিছু আমাদের কি? এক। সবকিছু হচ্ছে আমাদের সেম, সবকিছু সেম। আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম, ভৌত ধর্ম সেম, রাসায়নিক ধর্ম সেম। তো সবগুলো আমাদের হচ্ছে সেম, কোনো পার্থক্য নাই, কোনো সমস্যা নেই, সব সেম। এক নম্বর কথা। কিন্তু একই হয়, কিন্তু এক সমতলীয় আলো, এক সমতলীয় আলো, এক সমতলীয় আলো, বা যেটাকে ইংরেজিতে আমরা বলি হচ্ছে প্লেন পোলারাইজড লাইট, পোলারাইজড লাইট, প্লেন পোলারাইজড লাইটের প্রতি, প্লেন পোলারাইজড লাইটের প্রতি ভিন্ন রূপ আচরণ করে। জাস্ট এক সমতলীয় আলো বা প্লেন পোলারাইজড লাইটের প্রতি ভিন্ন রূপ আচরণ করে, ভিন্ন রূপ আচরণ করে, তাকে আমরা বলবো আলোক সক্রিয় সমাণু, অপটিক্যাল অ্যাক্টিভ আইসোমারিজম। আলোক সক্রিয় সমাণু বা হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভ আইসোমারিজম। নো, তুমি যেটা বললে ত্রিমাত্রিক সংকেত ভিন্ন, সেটা তো আমাদের সিস ট্রান্স সমানুতা। সেটা কি? সিস ট্রান্স সমানুতা। নো, আমাদের অপটিক্যাল অ্যাক্টিভ আইসোমারিজম আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, ভৌত ধর্ম এক, রাসায়নিক ধর্ম এক, সব সেম। জাস্ট এক সমতুল্য আলো বা প্লেন পোলারাইজড লাইটের প্রতি ভিন্ন রূপ আচরণ করে, তাকে বলি আমরা আলোক সক্রিয় সমানুতা। এবার আলোক সক্রিয় সমানুতা যে যৌগের হয়, সেই যৌগে কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন মূলক থাকে, 4 হাতে আমাদের 4টা ভিন্ন ভিন্ন মূলক থাকে। ধরো এই হাতে হাইড্রোজেন, এই হাতে OH,
এ হাতে CH3, এ হাতে হচ্ছে আমাদের C+OH। সো আলোক সক্রিয় সমাণুর ক্ষেত্রে হচ্ছে যে আমাদের কার্বনের 4 হাতে 4টা ভিন্ন, কার্বনের 4 হাতে 4টা ভিন্ন পরমাণু বা মূলক থাকে, 4 হাতে 4টা ভিন্ন পরমাণু বা মূলক থাকে, 4 হাতে 4টা ভিন্ন পরমাণু বা মূলক থাকে, 4 হাতে 4টা ভিন্ন পরমাণু বা মূলক থাকে। এটাকে আমরা বলি হচ্ছে অপ্রতিসম কার্বন। এটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে আমরা অপ্রতিসম কার্বন, বা ইংরেজিতে বলি হচ্ছে কি আমরা কাইরাল কার্বন। একে কি বলি আমরা? অপ্রতিসম কার্বন, বা এটাকে বলি হচ্ছে আমরা কাইরাল কার্বন বলি। সো অপ্রতিসম কার্বন আর এটাকে বলি হচ্ছে কাইরাল কার্বন। অপ্রতিসম কার্বন এবং এটাকে কি বলি আমরা? কাইরাল কার্বন। অপ্রতিসম কার্বন বা এটাকে কি বলি? কাইরাল কার্বন বলি। ঠিক আছে, এখন আসা যাক হচ্ছে যে আমরা সামনের দিকে আগাই। তাহলে আমরা এই জায়গাটা, তোমাদের কেমিস্ট্রি পড়ে, এটা তোমাদের কেমিস্ট্রি স্যার অনেক সুন্দর করে পড়ায়, আমি আমার বায়োলজির জন্য একটু বলে নিলাম যে আমাদের হচ্ছে যে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন বলি। এখন হচ্ছে যে আমাদের জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এই যে আলোটা হচ্ছে বিভিন্ন তলে কম্পিত হয়। আলোটা কি হয়? বিভিন্ন তলে কম্পিত হয়। ভাই আমি ফিজিক্স কম পারি, সো আমি হচ্ছে যে আমার মতো বুঝাইতেছি। সো ফিজিক্সের এখন আবার অনেকে ভুল ধরে, অনেক বড় বড় ভুল ধরা বিশারদ আছে। আমার ভাই ভুল ধরেন না, এটা আমি বায়োলজির জন্য যতটুকু জানা দরকার প্লাবার নিয়ে কইতাছি। আগেই হচ্ছে যে মাপ চাই নিলাম, নাহলে ফিজিক্সের টিচার বই এখন যে মাইসে ভুল ধরেন। আলোটা বিভিন্ন তলে কম্পিত হয়, আলোটা বিভিন্ন তলে হচ্ছে কম্পিত হয়। সেই যে আলোটা বিভিন্ন তলে কম্পিত হয়, এই কম্পিত আলোটাকে একটা হচ্ছে ফিল্টারের মধ্য দিয়ে আমি পাঠাবো। এটাকে বলা হয় পোলারাইজিং ফিল্টার। পোলারাইজিং ফিল্টার। এটাকে আমি একটা কিসের মধ্যে দিয়ে পাঠাবো? এটাকে আমি একটা ফিল্টারের মধ্যে দিয়ে পাঠাবো। ফিল্টারটার নাম কি? পোলারাইজিং ফিল্টার। এটাকে আমি একটা কিসের মধ্যে দিয়ে পাঠাবো? ফিল্টারের মধ্যে দিয়ে পাঠাবো। ফিল্টারটার নাম কি? ফিল্টারটার নাম পোলারাইজিং ফিল্টার। এই পোলারাইজিং ফিল্টারের মধ্যে দিয়ে পাঠাইলে আলোটা একটা তলে কম্পিত হয়। আলোটা কি হয়? জাস্ট একটা তলে কম্পিত হয়, মানে এমন একটা ফিল্টার, যে ফিল্টারটা দিয়ে আলো এক তলে কম্পিত হবে জাস্ট। তো এই আলোটা তখন শুধু এক তলে কম্পিত হয়, যে আলোটাকে শুধু একটা তল দিয়ে যেতে চাই, তখন তাকে বলা হয় এক সমতলীয় আলো। এক সমতলীয় আলো, বা ইংরেজিতে বলি হচ্ছে প্লেন পোলারাইজড লাইট। প্লেন পোলারাইজড লাইট। পোলারাইজড লাইট। প্লেন পোলারাইজড লাইট। সো বিভিন্ন তলে কম্পিত আলোকে, বিভিন্ন তলে কম্পিত আলোকে, বিভিন্ন তলে কম্পিত আলোকে, বিভিন্ন তলে কম্পিত আলোকে আমরা যদি একটা তলে কম্পিত করি, তখন তাকে বলা হয় এক সমতলীয় আলো বা প্লেন পোলারাইজড লাইট। তখন তাকে আমরা কি বলি? এক সমতলীয় আলো বা প্লেন পোলারাইজড লাইট। এই এক সমতলীয় আলোটাকে যদি আমি পাস করাই একটা হচ্ছে যে দ্রবণের মধ্য দিয়ে, ধরো এখানে একটা দ্রবণ আছে, এই দ্রবণটা ধরো একটা আলোক সক্রিয় যৌগ। আলোক সক্রিয় যৌগের মধ্যে কাইরাল কার্বন আছে। হ্যাঁ, এটা একটা হচ্ছে আমাদের আলোক সক্রিয় যৌগ। হ্যাঁ, যেমন একটা আলোক সক্রিয় যৌগ, যেমন একটা গ্লুকোজ। একটা আলোক সক্রিয় যৌগের মধ্য দিয়ে যদি এই আলোটাকে পাস করাই, তাইলে দেখা যাবে যে এই আলোটা আর এই যৌগটা আলোটাকে ডানে ঘোরাতে পারে, ডানে ঘোরায়, অথবা আলোটাকে কি করে? বামে ঘোরায়। ডানে ঘোরায় বা আলোটাকে কি করে আমাদের? বামে ঘোরায়। হয় ডানে ঘোরায়, নাইলে কোথায় ঘোরায়? বামে ঘোরায়। তাহলে খেয়াল করে দেখো, আলোটাকে আমাদের কি বিভিন্ন তলে কম্পিত আলো, এটাকে আমি একটা পোলারাইজিং ফিল্টারের মধ্যে দিয়ে নিলাম। নিলে সেটা আমাদের কি একটা সমতলে হচ্ছে আলোটা চলতেছে। এই এক সমতলীয় আলোটাকে আমরা যদি একটা আলোক সক্রিয় যৌগের মধ্যে দিয়ে ঘোরাই, আলোটাকে ডানে ঘুরাইতে পারে বা আলোটাকে বামে ঘুরাইতে পারে। যদি বাম ডানে ঘোরায়, তখন তাকে বলবো আমরা ডেক্সট্রো রোটেটরি। তখন তাকে কি বলবো আমরা? ডেক্সট্রো রোটেটরি। ডেক্সট্রো রোটেটরি বা ডেক্সট্রো রোটেটরি বা ডি গ্লুকোজ। আর যদি বামে ঘোরায়, তাহলে সেটাকে বলবো আমরা লেভো রোটেটরি বা এল গ্লুকোজ। ডানে ঘুরাইলে কি বলবো? ডি গ্লুকোজ। বামে ঘুরাইলে কি বলবো? এল গ্লুকোজ। ডানে ঘুরাইলে কি বলবো? ডি গ্লুকোজ। বামে ঘুরাইলে কি বলবো? এল গ্লুকোজ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এতটুকু বিষয় বুঝছি। তাহলে আমাদের হচ্ছে যে গ্লুকোজ, এটা আলোক সক্রিয় যৌগ। গ্লুকোজ কি একটা আলোক সক্রিয় যৌগ। সো গ্লুকোজের দুইটা টাইপ আছে, একটা ডি গ্লুকোজ আর একটা এল গ্লুকোজ। সো আমি তোমাদের এখন ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ শিখাবো। সো এই সংকেতগুলো আসলে বিজ্ঞানীরা বহু বছর রিসার্চ করে বের করছে। সো সেই সংকেতটা আমরা দেখবো। আসো, তাহলে আমাদের গ্লুকোজের মধ্যে 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, 6 কার্বন আছে। এটাকে 1 নম্বর কার্বন বললে এখানে অ্যালডিহাইড মূলক হবে। এটা 6 নম্বর কার্বন হইলে এখানে CH2OH হবে। এটা 1 নম্বর কার্বন হইলে এখানে অ্যালডিহাইড মূলক হবে। আর এটা 6 নম্বর কার্বন হইলে এখানে কি? CH2
ওএইচ হবে। সেম আরেকটা হচ্ছে আমি গ্লুকোজ দিয়ে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন 6 কার্বন। সো 6 নম্বর কার্বনে CH2OH, 1 নম্বর কার্বনে CHO। তাহলে একটা অ্যালডিহাইড মূলক, আরেকটা হচ্ছে কি আমাদের এই কিছু আমাদের পাশে CH2OH। এখন আমাদের মূল খেলোয়াড় হচ্ছে 5 নম্বর কার্বন। মূল খেলোয়াড় হচ্ছে 5 নম্বর কার্বন। দেখো এখানে আমাদের বাকি চারটাতে HOH বসবে, একাতে H বসবে, একাতে OH বসবে। মূল প্লেয়ার এখানে কে? মূল খেলোয়াড় এই জায়গায় কি? মূল খেলোয়াড় হচ্ছে এই জায়গায় আমাদের হচ্ছে 5 নম্বর কার্বন। 5 নম্বর কার্বনের এটা 5 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন, এটা 6 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন। 5 নম্বর কার্বনের ডানে যদি OH থাকে তাহলে সেটাকে বলবো আমরা ডি গ্লুকোজ। 5 নম্বর কার্বনের যদি বামে OH থাকে, কোথায় OH? বামে OH থাকলে সেটাকে বলবো আমরা এল গ্লুকোজ। 5 নম্বর কার্বনের ডানে গ্লুকোজ থাকলে তাকে কি বলবো? ডি গ্লুকোজ। 5 নম্বর কার্বনের বামে OH থাকলে কি বলবো? এল গ্লুকোজ। এটা একদম মাথায় ঢুকায় ফেলো যে গ্লুকোজ এর 5 নং কার্বনে OH ডানে থাকলে আমাদের হচ্ছে ডানে থাকলে ডি আর হচ্ছে OH, বামে থাকলে সেটা হচ্ছে এল। বিজ্ঞানীরা রিসার্চ করে এটা প্রমাণ করে দিছে, সেটা নিয়ে আমাদের আর কোনো কথা নেই, এটা আমরা মনে রাখবো। তাহলে এপাশে OH থাকলে এপাশে কি বসবে? H বসবে। এপাশে OH বসলে এপাশে কি বসবে? H বসবে। এখন তোমাদের বইয়ে এল গ্লুকোজের সংকেত ভুল দেওয়া আছে, আমি যেটা বলি সেটাই শিখবা, কারণ আমি সব হায়ার স্টাডিজের বই ঘেটে দেখছি, যেটা আমি বলতেছি এটাই সঠিক। তোমাদের বইগুলাতে এল গ্লুকোজের সংকেত ভুল দেওয়া আছে। তো এখন হচ্ছে যে আমরা দেখো যে এই যে আমাদের 5 নম্বর কার্বনে যা 4 নম্বর কার্বনে তা, 5 নম্বর কার্বনে যা 4 নম্বর কার্বনেও তা। 5 নম্বর কার্বন যেভাবে আছে 4 নম্বর কার্বনে সেভাবে, 2 নম্বর কার্বনে সেভাবে। এখানে 5 নম্বর কার্বন যেভাবে আছে 4 নম্বর কার্বনে সেভাবে, 2 নম্বর কার্বনে হচ্ছে সেভাবে। তাহলে মনে রাখবা গ্লুকোজের ক্ষেত্রে বা ডি গ্লুকোজে বা এল গ্লুকোজ যেটাই হোক, 5 যেভাবে 4 আর 2 সেভাবে, 5 যেভাবে 4 আর 2 সেভাবে, মানে যে পাশে OH সেভাবেই হবে। 3 নাম্বারটা উল্টা হবে। 3 নম্বরে তাহলে উল্টায় H এর জায়গায় OH আর H বসবে। এখানে আমাদের কি বসবে? H বসবে, OH বসবে। তাহলে এটা ডি গ্লুকোজ, এটা এল গ্লুকোজ। তাহলে 5 নম্বর কার্বনের ডানে OH থাকলে সেটা ডি গ্লুকোজ, 5 নম্বর কার্বনের বামে OH থাকলে এল গ্লুকোজ। 5 যা 4 আর 2 সেম, তিন জিনিসটা কি উল্টা হবে। বায়োলজির ক্লাস না কেমিস্ট্রি ক্লাস বোঝা কঠিন? ইয়েস, ইট ইজ বায়োকেমিস্ট্রি, যে জীবনের মধ্যে যে রসায়ন সেটা নিয়ে পড়াশোনা, খুব ইন্টারেস্টিং জিনিস। ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু বায়োকেমিস্ট্রি নামে একটা সাবজেক্ট রয়েছে, সকল বিশ্ববিদ্যালয়ে বায়োলজি অনুষদে বায়োকেমিস্ট্রি নামে একটা সাবজেক্ট আছে। ওয়ান অফ দ্য ফাইনেস্ট সাবজেক্ট ইন দ্য ওয়ার্ল্ড, যে হচ্ছে বায়োকেমিস্ট্রি। তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে নানা সাবজেক্টে পড়তে চাও, বাট জানো সবচেয়ে দামি সাবজেক্ট হচ্ছে বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলোর দাম কিন্তু অনেক বেশি। যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ওয়ান অফ দ্য মাস্টারপিস সাবজেক্ট, দুনিয়ার ফিউচার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করতেছে। ফার্মেসি, জব পাইতে কোনো প্যারা হয় না। বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, প্রত্যেকটা সাবজেক্ট, এই চারটা সাবজেক্ট জেনেটিক্স, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, এই চারটা সাবজেক্ট থেকে পড়া মানুষ যদি যোগ্যতা সম্পন্ন হয় তা বিদেশ যেতেও কষ্ট হয় না, তার হচ্ছে যে কোনো জব পাইতেও কষ্ট হয় না। ফাইনেস্ট চারটা সাবজেক্ট কিন্তু। এখন দেখো যে তাহলে আমরা ডি গ্লুকোজ এল গ্লুকোজ বুঝতে পারছি, ডি গ্লুকোজ এল গ্লুকোজ শিখছি। তাহলে ওই যে আলফা ডি বিটা ডি আমরা যে লিখে আসছি, ডি আর এল মানে কি মাথায় ঢুকছে? কারণ কেমিস্ট্রি তোমরা আশা করি সবাই জানো। এখন আসা যাক হচ্ছে আমাদের এই ডি গ্লুকোজটা থেকে আমরা চেইন স্ট্রাকচার দিয়ে আমার কোনো কাম নাই, আমার কাম হচ্ছে রিং স্ট্রাকচার নিয়ে। সো ডি গ্লুকোজ থেকে আমরা রিং স্ট্রাকচারে যাব। এখন সারা বাংলাদেশের সব জায়গায় তোমার এখানে ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার মুখস্থ করাবে। আমি তোমাকে আজকে ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার বুঝাবো যে কিভাবে ডি গ্লুকোজে আমরা রিং স্ট্রাকচারে যাই। তো চলো আমরা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার আজকে বুঝি। একটু মাথা ঘুরাইতে পারে, কোনো সমস্যা নেই, ঘুরানো মাথা সোজা করে মাথার মধ্যে ঢুকাই দেওয়া হবে। আজকে হচ্ছে ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার। আসো, যে আমাদের হচ্ছে যে কার্বন, আমাদের এটা কয় কার্বন? 1 2 3 4 5 6, 6 CH2OH আছে, 1 নম্বর কার্বনে CHO আছে, আর এখানে আমাদের হচ্ছে HOH। আমি কি গ্লুকোজ আঁকতে চাচ্ছি? আমি ডি গ্লুকোজ আঁকতে চাচ্ছি। ডি গ্লুকোজটাই ন্যাচারাল, ডি গ্লুকোজটাই প্রকৃতিতে পাওয়া যায়, এল গ্লুকোজটা প্রকৃতিতে পাওয়া যায় না, এল গ্লুকোজটা কৃত্রিম ভাবে তৈরি করতে হয়। কোন গ্লুকোজটা প্রকৃতিতে পাওয়া যায়? ডি গ্লুকোজ। কোন গ্লুকোজটা প্রকৃতিতে পাওয়া যায় না? এল গ্লুকোজ। এল গ্লুকোজ কি করা লাগে? কৃত্রিম ভাবে তৈরি করা লাগে।
এখন দেখো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এ পাশে ডি গ্লুকোজ মানে ডানে OH বামে H, 5 নম্বরে যা 4 নম্বরে হচ্ছে তা, 4 এ যা আমাদের 2 হচ্ছে তা, 3 হচ্ছে উল্টা। এখন তুমি আমাকে বুদ্ধি খাটায় বলো তো এই পুরা যোগের মধ্যে কার্যকরী মূলক আছে কয় নাম্বার কার্বনে? 1 নাম্বার কার্বনে। আর পুরা যৌগটাকে যে আমি ডি গ্লুকোজ বললাম, এই ডি গ্লুকোজ ডিফাইনিং কার্বন কোনটা? কোন এই যে আমাদের হচ্ছে 2 থেকে 5 নম্বরের মধ্যে OH এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই OH টা। এই OH টা ডানে আছে না বামে আছে তার উপর ডিপেন্ড করতেছে সে ডি হবে না এল হবে। সো 5 নম্বর কার্বন সবচেয়ে ডিফাইনিং কার্বন, এই জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট কার্বন, আর 1 নম্বর কার্বনে কার্যকরী মূলক আছে। সো যে কার্বনে কার্যকরী মূলক আছে আর যে কার্বনটা ডি না এল সেটার জন্য ডিফাইনিং, সেই দুইটা কার্বন কাছাকাছি আসে। যখন এটা গ্লুকোজটার চেইন স্ট্রাকচারটা আস্তে আস্তে একটা রিং স্ট্রাকচারের দিকে আসবে তখন আমাদের হচ্ছে যেখানে কার্যকারী মূলক আছে আর যেটা ডিফাইনিং কার্বন তারা কাছাকাছি আসবে। কার্যকারী মূলক 1 নম্বরে আর এইটা ডি না এল সেটা ডিফাইনিং কার্বন হচ্ছে 5 নম্বর কার্বন। 1 এবং 5 কাছাকাছি আসে, নিজেদের মধ্যে একটা অক্সি ব্রিজ তৈরি করে। 1 আর 5 কাছাকাছি এসে নিজেদের মধ্যে কি তৈরি করে? একটা অক্সি ব্রিজ তৈরি করবে তারা 1 আর 5। যদি এটা একটা কিটোজ হইতো, দ্যাট মিন্স ধর এটা একটা ফ্রুক্টোজ, তখন 1 নম্বরে তো কার্যকরী মূলক থাকতো না, কার্যকরী মূলক থাকতো 2 নম্বরে, তখন কাছাকাছি আসতো 2 আর 5। তাহলে 1 আর 5 কাছাকাছি আসবে, এসে কি তৈরি করবে? একটা অক্সি ব্রিজ তৈরি করবে। তাহলে দেখো আমাদের এই 6 কার্বন, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন 6 কার্বন, 6 নম্বর কার্বনে CH2OH আছে। এইখানে আমি 1 আর 5 কে একটু ছেড়ে দিই, একা ছাড়ি 1 আর 5 কে, হ্যাঁ। বাকিগুলো হচ্ছে যে আমি ফিল আপ করি, হচ্ছে এই পাশে H এই পাশে OH, এটা উল্টায় যাবে OH H, এই পাশে হচ্ছে এক পাশে H আর এক পাশে কি আমাদের OH। ওকে, তো এখন দেখো যে আমাদের এই যে কার্বন, এই কার্বনে এখানে একটা OH গ্রুপ আছে, আর এখানে CHO কে আমরা এভাবে লিখতে পারি না, CHO কে আমরা এভাবে লিখতে পারি না। চাইলে লেখো না তুমি এখন লিখো না, হ্যাঁ তুমি এখন লিখো না, তুমি আগে জায়গাটা দেখো। এটা 1 নম্বর কার্বন আর এটা কয় নম্বর কার্বন? এটা 5 নম্বর কার্বন। এটা 1 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন। এখানে 1 আর 5 কাছাকাছি আসে, এই চোখ দিয়ে দেখে বোঝা যাবে না এগুলো 3D গঠন থাকে আমাদের বডির ভেতর। 1 আর 5 কাছাকাছি আসে, 1 আর 5 5, হ্যাঁ 3 নংটা ব্যতিক্রম হয়। এটা স্ট্রাকচারাল নিয়ম অনুযায়ী কেমিস্ট্রি অনেক বিষয় আছে, ওই ডিপে আমি যাব না কেমিস্ট্রির ভেতর। তুমি জাস্ট হচ্ছে বায়োলজির জন্য বেসিক যে কনসেপ্ট গুলো লাগে সেগুলো বুঝে ফেলো। তাহলে 1 আর 5 কাছাকাছি আসে, কত কত কাছাকাছি আছে? 1 আর 5 কাছাকাছি এসে নিজেদের মধ্যে একটা অক্সি ব্রিজ তৈরি করে, এই ওএইচটাকে সরায় দেয়। এই অক্সিজেনটা আমাদের হচ্ছে এই যে দ্বিবন্ধনযুক্ত অক্সিজেন আছে, এই অক্সিজেনটা আমাদের হচ্ছে কি করে? এখানে একটা অক্সি ব্রিজ তৈরি করে ফেলে। কি তৈরি করে ফেলে? এখানে একটা অক্সি ব্রিজ তৈরি করে ফেলে। অক্সিজেনটা এখানে একটা অক্সি ব্রিজ তৈরি করে। তাহলে ভাইয়া এই জায়গার OH, এই জায়গার OH কে আমি উপরে পাঠিয়ে দিই। এই যে অক্সি ব্রিজ, এই 1 হাত এই 1 হাত, 2 হাত পেয়ে গেলাম। তাহলে আমাদের যে OH টা আছে, OH টাকে আমি উপরে পাঠিয়ে দিলাম। OH টাকে কি করলাম? আমি উপরে পাঠিয়ে দিলাম। এই যে আমাদের 5 নম্বর কার্বনে যে OH আছে, 5 নম্বর কার্বনে OH উপরে পাঠিয়ে দিলাম, আর 1 নম্বর কার্বনে যে কার্বন কার্বন ডাবল বন্ড সেটা এরকম একটা অক্সি ব্রিজ তৈরি করলো। তাহলে 1 এবং 5 নম্বর কার্বন কাছাকাছি এসে একটা অক্সি ব্রিজ তৈরি হয়, আর 5 এর OH 1 নম্বর কার্বনে চলে যায়। এই যে স্ট্রাকচারটা, এটা একটা ক্লোজ স্ট্রাকচার। এটা কি স্ট্রাকচার? একটা ক্লোজ স্ট্রাকচার, বদ্ধ একটা স্ট্রাকচার হয়ে গেল, যে অক্সি ব্রিজ তৈরি হয়ে বদ্ধ স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এবং এই যে ক্লোজ স্ট্রাকচারের 1 নম্বর কার্বনে OH কোথায় আছে? ক্লোজ স্ট্রাকচারের 1 নং কার্বনে, মনে রাখবে ক্লোজ স্ট্রাকচারের 1 নং কার্বন যেটা আছে, 1 নং কার্বনে OH যদি ডানে থাকে, OH ডানে থাকলে সে হচ্ছে আলফা, আর OH যদি হচ্ছে বামে, OH যদি আমাদের কোথায়? বামে, তাহলে সে হচ্ছে বিটা। OH ডানে থাকলে সে কি? আলফা। OH বামে থাকলে কি? সে বিটা। OH ডানে থাকলে সে কি? আলফা। OH বামে থাকলে হচ্ছে আমাদের বিটা। OH ডানে থাকলে কি আমাদের? আলফা। আর OH বামে থাকলে কি? বিটা। তাহলে তুমি আমাকে এই ছবিটা দেখে বলো তো, এই যে এই ক্লোজ স্ট্রাকচারে OH ডানে আছে না বামে আছে? এটা কি আলফা ডি গ্লুকোজ হবে নাকি বিটা ডি গ্লুকোজ হবে বলো তো? তাহলে এটা আলফা ডি গ্লুকোজ। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম কি? আলফা ডি গ্লুকোজ পেয়ে গেছি আমরা, আলফা ডি গ্লুকোজ।
কোজ, এই হচ্ছে আমাদের ম্যাজিক আলফা ডি গ্লুকোজ। তো তোমরা বইয়ে জিনিসটা আসলে ভালোভাবে বুঝানি, তাহলে আমাদের ডি গ্লুকোজটার 1 এবং 5 নাম্বার কার্বন কাছাকাছি এসে এই স্ট্রাকচারটা বিজ্ঞানীরা বের করছে, ঠিক আছে? বিজ্ঞানীরা বের করছে, এটা অনেক জটিল এক্সপ্লেনেশন আছে কেমিস্ট্রিতে, আমাদের বায়োলজির জন্য এটা দরকার নেই। এইখানে আমাদের দেখো ক্লোজ স্ট্রাকচার আলফা ডি গ্লুকোজটা কেমন হলে 1 আর 5 কাছাকাছি আসলে ওয়েট যদি ডানে থাকে তাহলে হচ্ছে যে আলফা, আর ওয়েট যদি বামে হইতো এরকম হইতো যে এই ওয়েটটা আমাদের চলে গেছে বামে আর এইচ চলে গেছে আমাদের ডানে, তাহলে সেটা হয়ে যেত তখন বিটা ডি গ্লুকোজ, তখন সে হয়ে যেত কি বিটা ডি গ্লুকোজ, তখন সে হয়ে যেত কি আমাদের বিটা ডি গ্লুকোজ। এখন আমরা আলফা ডি গ্লুকোজ আছে, এখন আমি এটা রিং স্ট্রাকচার রাখবো, কি রাখবো রিং স্ট্রাকচার রাখবো, কি স্ট্রাকচার রিং স্ট্রাকচার। সো গ্লুকোজের রিং স্ট্রাকচারটা হচ্ছে এরকম, গ্লুকোজের রিং স্ট্রাকচারটা হচ্ছে এমন, একটা কার্বন, এর হাতে একটা অক্সিজেন, এর হাতে একটা কার্বন, এর হাতে একটা কার্বন, এর হাতে একটা কার্বন, এই জায়গায় একটা কার্বন, এখানে এই, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা রিং স্ট্রাকচার। এই ছবিটা কেমন ধরনের স্ট্রাকচার, এটা আমাদের একটা, এটা হচ্ছে একটা রিং স্ট্রাকচার, এটা কি আমাদের একটা, এটা হচ্ছে আমাদের একটা রিং স্ট্রাকচার, যে রিং এ চলে আসছে রিং স্ট্রাকচার। সো গ্লুকোজের রিং স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা পাইরোনোজ ধরনের। পাইরোনোজ হচ্ছে, তোমরা পাইরোল দেখছো ফিজিক্স এর কেমিস্ট্রিতে, তোমরা পাইরোলের সংকেত শিখছো কিনা আমি জানি না, যদি না শিখে থাকো যে কেমিস্ট্রিতে এই পাইরোলের সংকেত, পাইরোল বলে একটা যৌগ আছে পাইরোল, ঠিক আছে? তোমার এই পাইরোল, পাইরোল, ঠিক আছে? পাইরোল, পাইরোল, ঠিক আছে? কেমিস্ট্রিতে এই পাইরোলের একটা সংকেত আছে। পাইরোল কিন্তু হচ্ছে এই যে পাইরোল, দেখো এই যে পাইরোল, আর হচ্ছে ফিউরান, এই যে পাইরোল, তাহলে পাইরোল দেখ 1 2 3 4, এটা বেসিক্যালি হচ্ছে 5, এটা হচ্ছে পাইরোল, পাইরোনোজ ধরনের আমাদের পাইরোল, দেখা যায় যে পাইরোলের মতো দেখতে অনেকটা, হ্যাঁ এটা পাইরোলের মতো দেখতে বলে এটা ওকে পাইরোনোজ স্ট্রাকচার বলা হয়। আর এই যখন ফ্রুক্টোজ পড়বো সেখানে স্ট্রাকচারটা হচ্ছে ফিউরানোজ ধরনের, এটা পাইরোনোজ, 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 পাইরোনোজ স্ট্রাকচার, পাইরোনোজ, পাইরোনোজ রিং। আচ্ছা এই যে পাইরোনোজ আর ফিউরানোজ, আচ্ছা এই যে এখানে পাইরোনোজ আর ফিউরানোজ, এখানে অনেক জটিল জিনিসপত্র বলা আছে পাইরোনোজ আর ফিউরানোজ, চেয়ার প্রজেকশন, এই যে দেখো আমাদের হচ্ছে পাইরোনোজ স্ট্রাকচার হচ্ছে এরকম, এক পাশে অক্সিজেন, তার চারপাশে এই যে এরকম, এই স্ট্রাকচারটাকে বলে পাইরোনোজ স্ট্রাকচার। আর একটা হচ্ছে ফিউরানোজ স্ট্রাকচার, এই যে দেখো আমাদের হচ্ছে 1 2 3 4 5 উপরে 6, এটাকে বলে পাইরোনোজ স্ট্রাকচার, 2 3 4 5 6, এটা হচ্ছে ফিউরানোজ স্ট্রাকচার। আমাদের এই গ্লুকোজটা এই পাইরোনোজ স্ট্রাকচার মানে, আর ফ্রুক্টোজটা এই ফিউরানোজ স্ট্রাকচার মানে। এখন হচ্ছে যে এই যে আমাদের এই স্ট্রাকচারটা মেনে আমাদের হচ্ছে যে গ্লুকোজ আগাবে, এই রিংটা রিং স্ট্রাকচার গ্লুকোজের একটা। এখন হচ্ছে এই গ্লুকোজের হচ্ছে ক্ষেত্রে আমাদের হচ্ছে এটা 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা হচ্ছে 5 নম্বর কার্বন, উপরের দিকে চলে যাবে 6 নম্বর কার্বন, ঠিক আছে? উপরে চলে যাবে 6 নম্বর কার্বন, এবং 6 নম্বর কার্বন হিসেবে এই CH2OH সবসময় 5 এর উপরে বসবে, 5 এর উপরে সবসময় CH2OH বসবে, আর এই নিচের হাতে সবসময় হাইড্রোজেন বসবে। এই 5 নম্বর কার্বনে CH2OH উপরে চলে যাবে আর এখানে হাইড্রোজেন হবে, সেটা হচ্ছে রিং স্ট্রাকচার, ক্ষেত্রে একদম বেসিক ফর্মুলা, এই ফর্মুলা মানতেই হবে। আর এটা দেখো 1 আর এটা দেখো 5, এই 1 আর 5 এর মাঝে অক্সিব্রিজ তৈরি হয়েছিল না, 1 আর 5 এর মাঝে অক্সিব্রিজ তৈরি হয়েছে। আচ্ছা আসো এখন আসে দেখো এই যে আমাদের রিং স্ট্রাকচার আছে, এই রিং স্ট্রাকচারটার ক্ষেত্রে মনে রাখবে এই ক্লোজ স্ট্রাকচারের ডানে যা আছে তা বসবে নিচে, ডানে যা আছে সব হচ্ছে কি আমাদের নিচে। এই রিং স্ট্রাকচার গঠনের সময় হচ্ছে ডানে যা আছে সব বসবে নিচে, ডানে যা তা নিচে, ডানে সব নিচে, ডানের সব নিচে, আর হচ্ছে বামের সব উপরে, ডানের সব নিচে আর বামের সব কি আমাদের উপরে, ডানের সব নিচে আর বামের সব কি উপরে। তো ডানে কি আছে আমাদের 1 নম্বর কার্বনে দেখো ডানে আছে OH, ডানের OH নিচে, 2 নম্বর কার্বনের ডানে কি আছে OH নিচে, 3 নম্বর কার্বনের ডানে কি আছে H নিচে, 4 নম্বর কার্বনের ডানে কি আছে OH নিচে, 1 নম্বর কার্বনের বামে কি আছে H উপরে, 2 নম্বর কার্বনের বামে কি আছে H উপরে, 4 নম্বর কার্বনের বামে কি আছে OH উপরে, 5 নম্বর 3 নম্বরে OH উপরে, 4 নম্বরে H উপরে। সেই স্ট্রাকচারটা আঁকো একবার, আঁকো, এতটুকু কমপ্লিট করো, কিচ্ছু বোঝা লাগবে না, জাস্ট আঁকো একবার, কমপ্লিট করো, আবার আমি বুঝাচ্ছি তখন দেখবা সব বুঝে গেছো। এই কথাগুলো লিখে একবার হচ্ছে যে কমপ্লিট করো, আঁকাটা কমপ্লিট করো একবার। এই জিনিস এভাবে কোথাও তোমাকে বুঝাবে না, কোথাও না।
ওকে, এখন আসো যে আমরা এতটুকু আঁকছি, ভাইয়া মাথায় কিছু ঢোকে নেই। আসো, মাথায় ঢোকানোর জন্য তো ভাইয়া আছি, আসো। এখন হচ্ছে আমরা এটা আঁকছি, এটা কিছু জিনিস আমরা বুঝছি, আবার একটা জিনিস বুঝি, আবার একটা জিনিস বুঝি। এখন দেখো যে আমি বাবা একটা অ্যাল গ্লুকোজ আঁকতে চাই, আমি একটা বলদ চলদ মানুষ, আমি কিছু পারি না, আমাকে একটা অ্যাল গ্লুকোজ এঁকে দেখাবা প্লিজ, আমাকে একটা অ্যাল গ্লুকোজ এঁকে দেখাবো। বামের সব উপরে বলতে বোঝায় বামে যা আছে, এই ফ্লো স্ট্রাকচারে বামে যা আছে সেগুলো এই রিং এর উপরে বসবে। যেমন বামে ও বামের সব উপরে, সো বামে আছে এইচ, তো 1 নম্বর কার্বনে বামে আছে এইচ, তো এটা উপরে বসবে। 2 নম্বর কার্বনে বামে আছে এইচ, এটা উপরে বসছে। 3 নম্বর কার্বনে বামে আছে ওএইচ, এটা উপরে বসছে। 4 নম্বর কার্বনে বামে আছে এইচ, এটা উপরে বসছে। ডানের সব নিচে। আমাদের 1 নম্বর কার্বনে ওএইচ নিচে আছে, এটা বসবে ডানে। একটা 2 নাম্বার কার্বনে OH আমাদের হচ্ছে যে ডানে আছে, সেটা নিচে বসবে। 3 নাম্বার কার্বনে H, এটা নিচে বসবে। 4 নাম্বার কার্বনে OH টা নিচে বসবে, এটা বলছি। এবার আসো যে আমাদের হচ্ছে এইটা আমার একটু, আমাকে একটা অ্যাল গ্লুকোজ প্লিজ, একটা অ্যাল গ্লুকোজ এঁকে দেখাবা। আমি না একদম পড়াশোনা পারি না, অ্যাল গ্লুকোজ বুঝতে পারতেছি না, প্লিজ আমাকে একটা অ্যাল গ্লুকোজ এঁকে শিখাও। এ কথা বলার পর তুমি বললা ভাইয়া কোনো সমস্যা নেই, আসে না থেকে অ্যাল গ্লুকোজ শিখে। কি 1 কার্বন 2 কার্বন 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন 6 কার্বন আঁকেন। প্রথম কার্বনে অ্যালডিহাইড মূলক দেন, পরের কার্বনে 6 নম্বরে CH2 দেন। 5 নম্বর কার্বনে বামে OH দেন, ডানে H দেন, হয়ে গেল আপনার অ্যাল গ্লুকোজ। বাকি হাতগুলা কি 5 যা 4 তা, তোমার বই 4 কিন্তু উল্টা দেওয়া আছে, বইয়ের দিকে তাকায় না, 2 তা, আর হচ্ছে 1 যে আছে 1 তার উল্টা। তাহলে এটা কি আমাদের, এটা হচ্ছে অ্যাল গ্লুকোজ। ওকে, এখন হচ্ছে আমাদের প্রো স্ট্রাকচার, এটা তো আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা চেইন স্ট্রাকচার। ক্লোজ স্ট্রাকচারে যদি যাই, ক্লোজ স্ট্রাকচারে যদি যাই, অ্যাল গ্লুকোজ শিখছি আমরা। এটা কি গ্লুকোজ শিখলাম? অ্যাল গ্লুকোজ শিখলাম। ভাইয়া অ্যাল গ্লুকোজ আমি ডি গ্লুকোজেই থাকবো। আচ্ছা থাক ডি গ্লুকোজে, ভাইয়া আমাকে ডি গ্লুকোজ দিয়ে বুঝান, কোনো সমস্যা নেই, বুঝাইতে পারবো। অ্যাল গ্লুকোজ, এখন দেখো যে অ্যাল গ্লুকোজের মধ্যে যে ভাই এখন হচ্ছে যে 1 2 3 4 5 অ্যাল গ্লুকোজ। হ্যাঁ, তাহলে অ্যাল গ্লুকোজ আমরা যে কোনো সময় আঁকতে পারবো, অ্যাল গ্লুকোজ আমরা যে কোনো সময় আঁকতে পারবো, পারবো। আসো এখন আমরা যে অ্যাল গ্লুকোজ আমরা যে কোনো সময় আঁকতে পারলাম, অ্যাল গ্লুকোজ শিখলাম। এখন ভাই ডি গ্লুকোজটা যে কোনো সময় আঁকতে পারবেন? 1 2 3 4 5 6 ডি গ্লুকোজ, হ্যাঁ আঁকতে পারবো। CH2OH, এখানে বসবে কি CHO, এখানে ডানে OH থাকলে বামে H থাকলে সেটা কি একটা ডি গ্লুকোজ। ওকে, ডি গ্লুকোজ। 5 যা 4 যা, 4 যা আমাদের হচ্ছে 3 তার উল্টা, আর হচ্ছে 2 আমাদের সেম, 4 5 2 সেম, 2 4 5 সেম। এখন ডি গ্লুকোজ, এখন এটা থেকে আমি যাবো হচ্ছে ক্লোজ স্ট্রাকচারে। ক্লোজ স্ট্রাকচারে গেলে 1 আর 5 কাছাকাছি সে অক্সি ব্রিজ তৈরি করবে, 1 আর 5 কাছাকাছি সে কি করবে? অক্সি ব্রিজ তৈরি করবে। সো 1 2 3 4 5 6, 6 এখানে কি CH2OH, এখানে কি আমাদের একের কিছু আমি লিখলাম না, 4 থেকে লেখা শুরু করলাম OH H, 3 এ হচ্ছে H OH, 2 এ কি আছে? 2 এ আছে হচ্ছে আমাদের OH H, 2 এ আছে কি OH H। আর 1 আর 5 যে আছে, 1 আর 5 যে আছে, 1 আর 5, 1 আর 5 এর ক্ষেত্রে দেখো যে আমাদের C ডাবল বন্ড O, এখানে আমাদের H, এখানে আমাদের কি আছে? এই জায়গায় আছে আমাদের হচ্ছে OH, এখানে আছে আমাদের H। ওকে, এখন আমাদের এই 1 আর 5 এর মধ্যে একটা অক্সি ব্রিজ তৈরি হবে। কি হবে? একটা অক্সি ব্রিজ তৈরি হবে, এখানে একটা অক্সি ব্রিজ তৈরি হবে। অক্সি ব্রিজ তৈরি হলো, আর OH টা এবার ডানের জায়গায়, OH টা বামে চলে গেল। তাহলে এবার বলো তো এটা আলফা ডি গ্লুকোজ নাকি বিটা ডি গ্লুকোজ? আলফা ডি গ্লুকোজ নাকি এটা বিটা ডি গ্লুকোজ? তুমিই বলো আমাকে, তোমরা মহাজ্ঞানী মানুষ, তুমিই বলো। এটা আলফা না বিটা? আলফা না বিটা? ডানে ওএইচ থাকলে আলফা, বামে ওএইচ থাকলে বিটা, তাহলে তো বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ। ডানে ওএইচ থাকলে কি? আলফা, বামে থাকলে বিটা। আচ্ছা, একজন বলছি স্ট্রাকচার গুলো পড়তে আমার ভালো লাগে না। দেখো একটা সহজ বাংলা ভাষায় কথা বলি, হ্যাঁ সহজ বাংলা ভাষায়। পড়ালেখা ভালো লাগে খারাপ লাগে এগুলা দিয়ে চিন্তা করে পড়ালেখা করতে পারবা না। পড়ালেখা কোনো ইন্টারেস্টিং বিষয় না, পড়ালেখা কোনো গেম না, পড়ালেখা কোনো মুভি না, পড়ালেখা কোনো সিরিজ না। পড়ালেখা তোমাকে করতে হবে, কারণ তুমি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান। তুমি যদি বড় লোকের ছোকরা হইতা, তোমার বাপের যদি হচ্ছে যে সকাল বিকাল হচ্ছে যে সৌদি, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ঘুরে বেড়াইতো, তুমি বাংলা মিডিয়ামে পড়তা না। এটা একদম সহজ ভাষায় মনে রাখো। ইংলিশ মিডিয়ামের পোলাপান, কুটিপুতি পোলাপান আগা খানে পড়ে, তারপর হচ্ছে অস্ট্রেলিয়ান
ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে, আমার বসুন্ধরা আছে আইএসডি ওই জায়গায় পড়ে, হচ্ছে ওই কোটিপতির পোলাপান তুমি না, ঠিক আছে? তুমি মধ্যবিত্ত ঘরের একটা সন্তান, তাই তুমি পড়াশোনা করতেছো, এটা একদম মাথায় ঢুকাও। হ্যাঁ, তোমার বাবার হয়তো ঢাকায় একটা ফ্ল্যাট থাকতে পারে, তুমি ভাবছো আমি তো কোটিপতি, কিছুই না এটা, কিছুই না, কিছুই না এটা, ঠিক আছে? ঢাকা শহরে বহু মানুষ আছে, ফ্ল্যাট আছে, বহু মানুষ আছে ঢাকা শহরে নিজের বাড়ি আছে। হ্যাঁ, তো তুমি পড়াশোনা ভালো লাগতেছে না, এটা তোমার চিন্তা করার কোনো সুযোগই নেই। তোমার চিন্তা একটাই যে আমাকে পড়তে হবে, পারতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, নিজের হাল নিজে ধরতে হবে। তোমার বাপেরও তো একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাট তোমার বাপের বৃদ্ধ বয়সের সম্বল, তুমি সেই সম্বলে বউ নিয়ে থেকে তুমি সেখানে আস্তানা গাড়বা? তোমার পড়াশোনা করতে হবে তোমার নিজের জন্য, এটা মাথায় ঢুকায় ফেলো যে আমাকে পড়তেই হবে, আমাকে ভালো করতেই হবে, আমাকে পড়াশোনাতে মনোযোগ দিতেই হবে। কোনো কথা নেই যে ভালো লাগে না, খারাপ লাগে না, ভালো লাগে খারাপ লাগে সময় আছে। গরিবের পোলাপানের চিন্তা করার সুযোগ আছে যে ভালো লাগে না খারাপ লাগে? গরিবের পোলাপানের চিন্তা করার সুযোগ আছে আমি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়বো, অ্যাস্ট্রোফিজিওলজি নিয়ে পড়বো? গরিবের পোলাপানের চিন্তা হচ্ছে যে আমাকে পইরা সরকারি মেডিকেল বা ভার্সিটিতে চান্স পাইতে হবে, বুয়েট মেডিকেলে চান্স পায়, কোচিং করে নিজের সংসার সামলাবো, নিজের ফ্যামিলিকে সামলাবো। আমার মা শাড়ি নেয় না আজকে 3 বছর ধরে, আমার মাকে আমি একটা শাড়ি গিফট করব। আমার বাবা ঈদে কোনোদিন পাঞ্জাবি নেয় নাই, নতুন আমি বাবাকে পাঞ্জাবি গিফট করব। এটা হচ্ছে আমাদের মতো গরিব পোলাপানের চিন্তা, পড়ালেখা করার ক্ষেত্রে এটা মাথায় ঢুকে ফেলো। সো তাইলে আর হচ্ছে ভালো লাগে না, খারাপ লাগে না, এই লাগে না, সেই লাগে না, ঢং করার কোনো সুযোগ নাই। ঢং করলে মাটির সাথে মিশে যাবো আমরা। যারা ঢং করতেছো করো, তোমার বাপ হয়তো কোটিপতি তাই ঢং করতেছো, এই ভালো লাগে না সে ভালো লাগে না, ভালো লাগার কোনো বিষয় না, পড়তে আসে পড়তে হবে, শেষ, সহজ কথা। আসো, যেটা বলতেছিলাম যে বামে গেছ থেকে ডানে গেছ যাইতে পারে, স্ট্রাকচারাল ফর্মুলাতে যেতে পারে, এটা ইজি একটা বিষয় যে স্ট্রাকচারাল ফর্মুলাতে তারা সাইড চেঞ্জ করতে পারে। এখন হচ্ছে যে আমাদের এটা কেমিক্যাল স্ট্রাকচারাল ফর্মুলাতে দেখা গেছে যে আমাদের ভিন্ন ভিন্ন স্ট্রাকচার 3D মডেল তৈরি হতে পারে। এটা 3D মডেল তো, সো এই যে ডানের জায়গায় বামে গেছে বিটা ডি গ্লুকোজ। এখন এটার রিং স্ট্রাকচার আমরা আঁকবো। এখন এটার কি স্ট্রাকচার? রিং স্ট্রাকচার আঁকবো। রিং স্ট্রাকচার আঁকতে গেলে আমরা আগেই বলে দিচ্ছি কার্বন, অক্সিজেন, এখানে আছে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের গঠন। এখন এই গঠনের মধ্যে আমাদের 1 2 3 4 5, 5-এর উপরে CH2OH চলে যাবে, নিচে H চলে আসবে। এইটাতে কোনো নিয়ম কানুনের কিছু নাই। বাকি সব জায়গায় ডানে যা আছে তার নিচে, বামে যা আছে উপরে। 1 নম্বর কার্বনের ডানে আছে H, এটার নিচে, তাই এটা ডানে আসতে তাই H নিচে। 2 নম্বর কার্বনে OH ডানে আসতে তাই নিচে। 3 নম্বর কার্বনে H ডানে আসতে তাই নিচে। 4 নম্বর কার্বনে OH ডানে আসতে তাই নিচে। 1 নম্বর কার্বনে OH বামে আসতে তাই উপরে। 2 নম্বর কার্বনে H বামে আসতে তাই উপরে। 3 নম্বর কার্বনে OH বামে আসতে তাই উপরে। 4 নম্বর কার্বনে H বামে আসতে তাই উপরে। এই রিং স্ট্রাকচার ডানে যা আছে তা বসবে নিচে, আর বামে যা আছে তা হবে কোথায়? আমাদের উপরে হবে। বামে যা আছে তা কোথায় বসবে? তা বসবে হচ্ছে আমাদের উপরে। সো এই সিম্পল ফর্মুলায় তাহলে এটা হয়ে গেল কি আমাদের বিটা ডি গ্লুকোজ। এখন বলো কি বোঝো নাই? 2 দফা বুঝাই ফেলছি, এরপর কি বোঝো নাই সেটা আমাকে বলো। এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার। তোমার পরীক্ষার জন্য বেসিক্যালি রিং স্ট্রাকচার গুলা লাগবে। তোমার পরীক্ষার জন্য কেমনে হইলো সেটা তোমার পরীক্ষার জন্য আসলে দরকার নাই, বাট আমি তো বেসিক থেকে পড়াবো বলছি, দ্যাটস ওয়াই আমি তোমাকে কিভাবে হইলো সেটা বুঝায় দিলাম। কি বোঝো না? এখনো বোঝো নাই কারা কারা বলো? একটু মনোযোগ দাও ক্লাসে, মনোযোগ না দিলে তো বুঝতে কষ্ট হইতেই পারে। ডি গ্লুকোজ দিয়ে প্রথমে দেখো, ডি গ্লুকোজের থেকে যখন ক্লোজ স্ট্রাকচার হবে তখন 1 আর 5-এর মধ্যে একটা অক্সি ব্রিজ তৈরি হবে। অক্সি ব্রিজ তৈরির সময় 5 নম্বরের OH 1 নম্বরের ডানেও থাকতে পারে, 1 নম্বরের বামেও থাকতে পারে। এটা কেমিক্যাল ফর্মুলেশনের সময় দেখা গেছে যে ডানে বা বামে সে থাকে। যদি ডানে থাকে তাহলে তাকে বলবো আমরা আলফা ডি গ্লুকোজ, যদি বামে থাকে তাহলে তাকে বলবো বিটা ডি গ্লুকোজ। দুইটা ত্রিমাত্রিক কনফিগারেশন তৈরি হচ্ছে, ভিন্ন ভিন্ন ত্রিমাত্রিক কনফিগারেশন তৈরি হচ্ছে। হ্যাঁ, তাহলে আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ। এখন দেখো পরীক্ষার জন্য আমার কোনটা লাগবে, আমি এক্সট্রাও পড়াইলাম, বুঝাইলাম, কিন্তু পরীক্ষায় কোনটা আসবে সেটা বললাম না, তাহলে এটা একটা অন্যায় হবে না? পরীক্ষার জন্য আমার কোনটা লাগবে? আর এটা কি অ্যাল গ্লুকোজের রিং স্ট্রাকচার গঠন নাকি? কেন রে বাবা অ্যাল গ্লুকোজের রিং স্ট্রাকচার কেন? অ্যাল গ্লুকোজ তো আমি লিখে রাখছি, এখান থেকে তো আমি ডি গ্লুকোজ থেকে আগাচ্ছি। এটা তো কমন বিষয় যে ডি গ্লুকোজ থেকে আগাইছে, এটা ডি গ্লুকোজ, এটা বিটা ডি গ্লুকোজ, এটা বিটা ডি গ্লুকোজ। মানে অ্যাল গ্লুকোজের রিং স্ট্রাকচার কোথা থেকে আসবে? অ্যাল গ্লুকোজের রিং স্ট্রাকচার আমরা সেভাবে
দেখি না, কারণ অ্যাল গ্লুকোজ প্রকৃতিতে ব্যবহার হয় না। একটা জিনিস এখন তোমাকে আমি দেখ, পরীক্ষার জন্য তোমার যেটা লাগবে সেটা হচ্ছে যে দেখো যে কার্বন অক্সিজেন কার্বন 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 কার্বন, এই এটা একটা পাইরোনেজ রিং স্ট্রাকচার, কার্বন অক্সিজেন কার্বন কার্বন কার্বন, এখানে আছে কার্বন, এটা একটা হচ্ছে পাইরোনেজ রিং স্ট্রাকচার। কারণ এই দুইটা আমাদের হচ্ছে গ্লুকোজের রিং স্ট্রাকচার, আলফা না বিটা পরে দেখতেছি। খেয়াল করবা আসল খেলা হচ্ছে 1 নাম্বার কার্বনে, বাকি সব বাস্তবে হচ্ছে ঠিকঠাক থাকে। এই যে আমাদের 5 নাম্বার কার্বনের উপরে সবসময় চলে যাবে CH2OH আর নিচে সবসময় চলে যাবে হচ্ছে H। আমাদের এখানে কি CH2OH আর নিচে হচ্ছে সবসময় কি চলে যাবে, H চলে যাবে। 4 নাম্বার কার্বন যে আছে, 4 নাম্বার কার্বনের নিচে OH উপরে H। 4 নাম্বার কার্বনে কি নিচে OH উপরে H। 4 নাম্বার কার্বনে কি নিচে OH উপরে H। 4 এর নিচে OH উপরে কি H। 2 এর নিচে OH উপরে H। 3 এর ক্ষেত্রে উল্টা H OH। কারণ 2 আর 4 আমরা জানি সেম, দুইটার নিচে OH উপরে H। এটা এখানেও সেম, যে নিচে OH উপরে H 2 এ, আর 3 এ হচ্ছে উপরে OH নিচে H। এইটুকু আলফা ডি গ্লুকোজেরও সেম, বিটা ডি গ্লুকোজেরও সেম। এটাও আমাদের একটা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার, এটাও হচ্ছে একটা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার। চাইলে এতটুকু মুখস্থ করেও ফেলতে পারো, ডি গ্লুকোজের এতটুকু রিং স্ট্রাকচার মুখস্থ করে ফেলতে পারো। পাইরোনেজ স্ট্রাকচার মনে আছে, আবারও বলতেছি হ্যালো, যে একটা পাইরোনেজ স্ট্রাকচার মনে আছে, CO CC CC, পাইরোনেজ স্ট্রাকচার মনে আছে। 5 নম্বরের উপরে চলে যাবে CH2OH, নিচে যাবে H, এটা 2 নাম্বার কার্বন, 3 নাম্বার 4 নাম্বার। সো 2 এবং 4 এর নিচে OH, 2 এবং 4 এর নিচে OH উপরে H, 3 এর হচ্ছে উপরে OH নিচে H, ঠিক আছে। এই যে রিং স্ট্রাকচার, এটা দুইটা ডি গ্লুকোজের ক্ষেত্রে সেম। কেমনে সেম ভাইয়া বুঝলাম না। দেখো এই যে বিটা ডি গ্লুকোজ 2 এবং 4 নিচে OH উপরে H, 3 এর উপরে OH নিচে H, 5 এর CH2OH H, এটা বিটা ডি গ্লুকোজ। এই আলফা ডি গ্লুকোজের ক্ষেত্রে দেখো, এই যে এটা আলফা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার না, কার রিং স্ট্রাকচার এটা? এই আলফা ডি গ্লুকোজটা আমি এখানেই ঘোষণা দিয়ে দিছি, তাহলে আলফা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার, এই যে রিং স্ট্রাকচার এটা কার? আলফা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার। এই রিং স্ট্রাকচার এটা কার? আলফা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার। কার রিং স্ট্রাকচার? আলফা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার। এই যে আলফা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার হচ্ছে ও হচ্ছে কার রিং স্ট্রাকচার? আলফা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার। এখন দেখো এখানেও কি 2 এর নিচে OH, 4 এর নিচে OH, 2 এর উপরে H, 4 এর উপরে H, 3 এর উপরে OH নিচে H উল্টা, 5 এর উপরে CH2OH নিচে H। সো এতটুকু জিনিস 2 3 4 5 সবার জন্য কিন্তু সেম, 2 3 4 5 কি সবার জন্য সেম। সো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, এটা 5 নাম্বার কার্বন, এটা 6 নাম্বার কার্বন। 2 3 4 5 6, এই 6টা কার্বন আমার সবার জন্য হচ্ছে সেম। 1 নাম্বার কার্বনে হচ্ছে ভেজাল, 1 নাম্বার কার্বনে পরিবর্তন, 1 নাম্বার কার্বনে আসল খেলা। 1 নাম্বার কার্বনের নিচে কি H নাকি OH? দেখো আমরা জানি ডানে OH থাকলে সেটা আলফা, বামে OH থাকলে বিটা। ডানে যা আছে তা কোথায় যাবে? নিচে। শুনছি না, ডানে যা আছে কোথায় যাবে? নিচে। সো OH যদি আমাদের নিচে থাকে তাহলে সেটা আলফা ডি গ্লুকোজ, আর OH যদি উপরে থাকে সেটা হচ্ছে আমাদের বিটা ডি গ্লুকোজ। ওকে, OH নিচে H উপরে, OH উপরে H নিচে, এই হচ্ছে কথা। তাইলে আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজের স্ট্রাকচার আমরা সুন্দর করে মনে রাখবো। বেসিক বুঝাই দিছি, কনসেপ্ট বুঝাই দিছি, মনে রাখতে হবে কিভাবে বুঝাই দিছি, পরীক্ষার হলে কি আসবো সেটাও বলে দিছি। সো এইটা তোমাদেরকে বেসিক্যালি পড়াবে, আমি তোমাকে নির্যাস সহ পড়াই দিলাম যেন তোমার ভিতরে একটা ভালো লাগার ফিলিং আসে। এইটা আমাদের কিন্তু পরীক্ষার জন্য মনে রাখবো, এই স্ট্রাকচারটা আমরা পরীক্ষার জন্য মনে রাখবো, পরীক্ষার জন্য মনে রাখবো, পরীক্ষার জন্য মনে রাখবো এতটুকু অংশ। এরপর আমরা দেখবো এই জায়গা থেকে কিভাবে আমরা সামনের দিকে যাই, কিভাবে আলফা ডি গ্লুকোজ থেকে স্টার্চ তৈরি হয়, কিভাবে বিটা ডি গ্লুকোজ থেকে হচ্ছে সেলুলোজ তৈরি হয়, কিভাবে কি ঘটনা ঘটে সেটার মধ্যে আমরা ঢুকবো। কিন্তু আজকের ক্লাস আমরা এতটুকুই তোমাদেরকে পড়ালাম। নেক্সট ক্লাস আমরা যেটা নিব সেই ক্লাসে আমরা তোমাদেরকে সেলুলোজের স্ট্রাকচার, স্টার্চের স্ট্রাকচার থেকে শুরু করে সবকিছু আমরা যাবো। সো আমরা বলছিলাম যে আমরা প্রথম ক্লাসে হয়তো কার্বোহাইড্রেট শেষ করব, আমাদের বলতে গেলে কার্বোহাইড্রেটের মেজরিটি পড়াশোনা শেষ, বেসিক কনসেপ্ট বোঝা শেষ।
কার্বোহাইড্রেটের মেইন জিনিস আমাদের পড়া শেষ। নেক্সট ক্লাস আমরা কার্বোহাইড্রেট শেষ করে অ্যামিনো অ্যাসিড প্রোটিনের মধ্যে যাবো। সো তোমাদের আজকের ক্লাসটা আমরা লাইভে নিলাম, মূলত তোমাদের কোর্সটি রেকর্ডেড হবে, বাট কিছু ক্লাস আমি একটু লাইভে নিব মাঝে মাঝে, আমার ভালো লাগবে তোমাদের সাথে ইন্টারাকশন করতে। তোমাদের অনেককে হচ্ছে আমি আজকে লাইভে পেলাম, যে মোহাম্মদ মাহিম ছিল, সে অনেকগুলো প্রশ্ন করেছে। অ্যাল গ্লুকোজের ক্ষেত্রে সেম কথা। তারপর আমি দেখলাম হচ্ছে মুবিন আছে, আমাদের হচ্ছে যে তুহিন আছে অনেক প্রশ্ন করেছে, হায়াতুল্লাহ বলেছে ওয়াটার হয়ে গেছে। তো তোমরা অনেকেই হচ্ছে যে ফাতেমা তানি, রিফাত তারপর অনেককে আমি লাইভে দেখলাম। তোমাদেরকে লাইভে পেয়েছি, ভালো লেগেছে। মাঝে মাঝে যখন লাইভে নিব হ্যাঁ লাইভে থেকো। তো আমরা হচ্ছে যে সুন্দর, কালকে মনে হয় শিডিউলে আমাদের ক্লাস দেওয়া ছিল, বাট কালকে ক্লাসটা মোস্ট লাইকলি হবে না, আমার চাচা মারা গেছে, তো কিছু ব্যস্ততার মধ্যে আমি একটু আছি। তো এটা আমি জানিয়ে দিব। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরাই আমার শক্তি, কিন্তু তোমরা ফ্রেন্ডদের রিকমেন্ড করবা, কোর্সের প্রচারণা বাড়বে, কোর্সের স্টুডেন্ট ভর্তি হবে আরো, এবং কোর্সে যত স্টুডেন্ট বাড়বে আমি চেষ্টা করবো তোমাদেরকে আরো বেটার আউটপুট, বেটার সার্ভিস দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ। আচ্ছা, এই ক্লাসটা রেকর্ডেড ভার্সন ওয়েবসাইটে রাত 10টা-11টার মধ্যেই পেয়ে যাবা, আমাদের টিমকে জানিয়ে দিলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই রেকর্ডেড ক্লাসটাই যা কথাবার্তা আছে, গ্যাপ আছে, কাটছাট করে সুন্দর মতো আপলোড দিয়ে যাবে, দেখার সময় তোমার কোনো পজ না পাও। এবং যারা রেকর্ডেড ক্লাসও করবা তারাও কিন্তু ক্লাসটা মনোযোগ দিয়ে করে নোটটা ব্যাটেন্স অফ বায়োলজি গ্রুপে আপলোড করে আমাদের কোর্সে একটা রিভিউ তোমরা দিয়ে দিও। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ সকলকে।